30শে ডিসেম্বর 2024 আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 77তম ক্লাস এবং সাক্ষ্য আইনের 8ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের ধারা 45 থেকে 51 পর্যন্ত যে অধ্যায়টা আলোচনা করা হয়েছে এটা হচ্ছে যে তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, ওপিনিয়ন অফ থার্ড পারসনস হোয়েন রেলিভেন্ট। তো একটা মামলায় সাধারণত দুইটা পক্ষ থাকে, হোক সেটা দেওয়ানি মামলা হোক সেটা ফৌজদারি মামলা, বাদী বিবাদী। বা ফৌজদারি মামলা হইলে আহ নালিশকারী বা সংবাদদাতা বা রাষ্ট্রপক্ষ, আর হচ্ছে কি আসামি পক্ষ। তো সাধারণত যে কোনো মামলায় যে মামলা দায়ের করছে আর যার বিরুদ্ধে মামলা দায়ের করছে তাদের কথাগুলোই তো প্রাসঙ্গিক, বাইরের কোনো লোকের কথা তো প্রাসঙ্গিক না। অর্থাৎ বাদী পক্ষ প্লাস বাদী পক্ষের সাক্ষী যারা আছে তাদের কথা আদালত গ্রহণ করবে, এবং বিবাদী পক্ষ বা বিবাদী পক্ষের যারা সাক্ষী আছে তাদের কথা গ্রহণ করবে। এছাড়া যে মামলার সাথে সম্পৃক্ততা না, সে বাদীরও কোনো কিছু না বিবাদীরও কোনো কিছু না, তার কথা তো আপনার গ্রহণ করার প্রশ্নই ওঠে না। তবে কিছু কিছু ক্ষেত্র আছে যে সেই সকল ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি হিসেবে তার মতামত আদালতের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তো তাদেরকেই বলা হয় বিশারদ। বিশারদের মতামত, বিশারদ বা এক্সপার্ট কিভাবে দেখেন, যে একটা ফৌজদারি মামলায় ধরেন একজন ব্যক্তি, একটা হত্যা মামলা, তো হত্যা মামলায় পোস্টমর্টম করে কে? ডাক্তার। তাহলে ডাক্তার কিন্তু ওই যে যে লাশটা মারা গেছে, যে মানুষটা মারা গেছে তার কোনো আত্মীয় না বা কেউ না, কিন্তু ডাক্তারের যে পোস্টমর্টেম রিপোর্ট এটা কিন্তু প্রাসঙ্গিক। এবং এই ক্ষেত্রে এই বিশেষজ্ঞ হিসেবে ডাক্তারের মতো সাক্ষী হিসেবে আহ, তাকে আদালতে ডাকা হবে, প্লাস সে যে এই যে যে পোস্টমর্টেম রিপোর্টটা দিছে এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 45 ধারায়। কত ধারায়? 45 ধারায়। ঠিক একই ভাবে যে আপনার বিভিন্ন, আমরা যখন কোর্ট কাছারিতে বাস্তব ক্ষেত্রে যেগুলা বেশি লাগে, অনেক সময় প্রশ্ন ওঠে যে এটা এই এই সিগনেচারটা কি আসলেই আসামির কিনা, বা এই সিগনেচারটি আসলেই অমুকের কিনা। তখন এই বিষয়ে আদালত বিশেষজ্ঞের কাছে পাঠাতে পারে, বিশেষ এই বিষয়ে হাতের লেখা সম্পর্কে যারা এক্সপার্ট তার অভিমত দিতে পারে যে এটা আসলেই বরকত সাহেবের হাতের লেখা, বা এটা আসলেই বরকত সাহেবের হাতের লেখা না। বা ধর্ষণের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন বর্তমানে নিয়ম করা হয়েছে যে ধর্ষণের মামলায় যে ভিকটিম প্লাস যে আসামি অভিযুক্ত দুইজনেরই ডিএনএ টেস্ট করতে হবে। তাহলে ডিএনএ টেস্ট তো ডিএনএ বিষয়ে যারা অভিজ্ঞ তারাই করে। তাহলে তাদের অভিমত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 45 ধারায়। তো এজন্য যে কিছু কিছু ক্ষেত্রে যারা মামলার পক্ষ না তাদের মতামত আদালতের কাছে প্রাসঙ্গিক হতে পারে। এই যে যাদের মতামত, এই যে যারা কারা, যে কোনো বিষয়ে যারা পারদর্শী বা বিশেষজ্ঞ, তো এদেরকে বলা হয় আসলে কি বলা হয়? এক্সপার্ট বা বিশেষজ্ঞ বা বিশারদ। এই কারণে সাক্ষ্য আইনের 45 ধারায় বিশারদের মতামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2022 সালে সাক্ষ্য আইন যখন সংশোধন হয় তার আগ পর্যন্ত বিশারদের মতামত গ্রহণ করা যেত 5টা ক্ষেত্রে। বর্তমানে বিশারদের মতামত গ্রহণ করা হয় 13টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে বলেন? 13টা ক্ষেত্রে। সো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, সাক্ষ্য হিসেবে মতামত বা অভিমতের গ্রহণযোগ্যতা, আন্ডারলাইন করবেন ওপিনিয়ন এভিডেন্স। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওপিনিয়ন এভিডেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 45 ধারায়। সাধারণত মামলার পক্ষরা যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি মামলার পক্ষ না হওয়ার পরেও বা মামলার পক্ষ দ্বারা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা না হলেও তার মতামত বা অভিমত মামলায় প্রাসঙ্গিক হতে পারে। তৃতীয় পক্ষের মতামত বা অভিমত কখন প্রাসঙ্গিক হবে তা সাক্ষ্য আইনের গোল দিবেন 45 থেকে 51 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত ধারা থেকে কত ধারা? 45 থেকে 51 ধারা। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে তৃতীয় পক্ষের অভিমত প্রাসঙ্গিক হবে কিনা, কত ধারা থেকে কত ধারায় বলছে? 45 থেকে 1 তৃতীয় পক্ষের এই অভিমত কে অভিমত সাক্ষ্য বা অপিনিয়ন এভিডেন্স বলে। তো এখন আমরা চলে আসি বিশারদের মতামত বা এক্সপার্ট কথা ওপিনিয়ন। বেঁধে বেঁধে আসতেছে। সবার কাছেই কি বেঁধে বেঁধে আসতেছে? জি না স্যার। না স্যার, ঠিক আছে। না স্যার, আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আপনাদের সবার কাছে যদি বেঁধে না আসে, না আসে, তাহলে যার কাছে বেঁধে বেঁধে আসতেছে ওনার সমস্যা। আর সবার কাছে বেঁধে বেঁধে আসলে আমাকে একটু জানাবেন, তাহলে আমার সমস্যা। তো সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো মতামতকে সাক্ষ্য হিসেবে গ্রহণ না করা। কিন্তু সাক্ষ্য আইনের 45 ধারা এই নিয়মের একটি ব্যতিক্রম,
এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা 45 ধারাটি প্রতিস্থাপন করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রতিস্থাপন বলতে বোঝাচ্ছে 45 ধারা কিন্তু আগেও ছিল, কিন্তু 45 ধারাটাকে আরো বেশি সংশোধন করা করা হয়েছে, প্রতিস্থাপন করছে, মানে আগে যা যা ছিল তার সাথে নতুন আরো কিছু যোগ করা হয়েছে। আর যদি একেবারেই নতুন ধারা হতো তাহলে আর 45 হতো না, তাহলে 45 ক, 45 ক এই টাইপের কিছু একটা হতো আর কি। তো নতুন 45 ধারা অনুসারে নিম্নলিখিত গোল দিবেন 13টি ক্ষেত্রে বিশারদের মতামত সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। কয়টা ক্ষেত্রে? 13টি ক্ষেত্রে। আচ্ছা, 13টা ক্ষেত্রেও আপনাদের কি কি আমরা একটু পড়ি দেখেন। প্রথমে দেখেন বিদেশি আইন বা ফরেন ল। তার মানে বিদেশি আইন রিলেটেড যদি কোনো প্রশ্ন আদালতে উত্থাপিত হয়, তাহলে আদালত বিদেশি আইন বিষয়ে যারা এক্সপার্ট তার কাছে এটা কি পাঠাতে পারে। ধরেন আমি আপনাদের একটু উদাহরণ দেই, বিদেশি আইনের বিষয়ে কখন ফরেন মানে এক্সপার্টের কাছে পাঠাই। আপনাদের মনে আছে কিনা যে দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে যে রেস জুডিকাটার ক্ষেত্রে বিদেশি আদালতের রায় প্রাসঙ্গিক, মনে আছে? যে একই পক্ষগণের মধ্যে যদি একটা মামলা বিদেশি কোনো আদালতে নিষ্পত্তি হয়ে যায়, পরবর্তী একই বিষয় নিয়ে বাংলাদেশি আদালতে যদি মামলা করে, তাহলে ওই বিদেশি আদালতের রায় এক পক্ষ এনে দেখাতে পারে যে ওর ওনার যে একই বিষয় নিয়ে আমাদের এই বিষয়ে একবার নিষ্পত্তি হয়ে গেছে, তো বাংলাদেশের মামলাটা কি হবে? খারিজ হবে। তো এখন ধরেন মামলাটা নিষ্পত্তি হয়েছে ভারতের কোনো আদালতে, কেরালা রাজ্যের। তো উনি ওই রায়টা ধরেন ওই ইংলিশে লেখে নাই, তাদের যে ভাষা আছে ভাষাটা ধরেন হিন্দিতে লেখছে, বুঝতে পারছেন? তো তাও হিন্দি রায় সরাসরি এমনি রায়টা অরিজিনাল, বাট ভাষাটা ইংরেজি না, কিন্তু উপস্থাপন করছে কোন আদালতে? বাংলাদেশি আদালত। তখন বাংলাদেশি আদালত এই রায়টা কি লেখছে বা আদৌ এটা অরিজিনাল কিনা এই বিষয়ে এই বিদেশি আইন বিশেষজ্ঞ যারা তাদের কাছে পাঠাইতে পারে না, যে এই বিষয়ে যারা এক্সপার্ট তার কাছে পাঠাইলো যে আসলেই কি অরিজিনাল রায় কিনা। বুঝতে পারছেন? 2 নম্বরে দেখেন বিজ্ঞান বা সায়েন্স। 3 নম্বর দেখেন বিজ্ঞান তো অনেক কিছু হইতে পারে, বিজ্ঞান ব্যাপক বিস্তৃতি রয়েছে, বিস্তৃতি অনেক। শরীর সম্বন্ধনীয় বা ফরেন্সিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেন্সিক এভিডেন্স, আন্ডারলাইন করেন, ফিজিক্যাল আর ফরেন্সিক এভিডেন্স। শরীর সম্বন্ধনীয় বা ফরেন্সিক সাক্ষ্য, ফরেন্সিক সাক্ষ্যের সংজ্ঞা আমরা ইতিমধ্যে পড়েছি 3 ধারায়, যে মানুষের দেহের রক্ত, তারপরে বীর্য, চুল, এই রিলেটেড ডিএনএ আরএনএ রিপোর্ট মোটামুটি যা যা আছে সবকিছুই কি ফরেন্সিক সাক্ষ্য। 4 নম্বরে দেখেন ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড কোনগুলা? অডিও ফুটেজ, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ বা ম্যাগনেটিক টেপ রেকর্ড, এই রিলেটেড যা যা আছে সবকিছুই কি ডিজিটাল রেকর্ড। এখন ধরেন একটা মামলায় উপস্থাপন করতে যে একটা সিসিটিভি ফুটেজ, এখন আর এক পক্ষ দাবি করতেছে যে ওর ওনার এই সিসিটিভি ফুটেজটা এআই দিয়ে তৈরি করছে, এটা আসল সিসিটিভি ফুটেজ না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করছে, এটা আসলে সিসিটিভি ফুটেজ না। তখন আদালতের কাছে যখন আর এক পক্ষ এসে আপত্তি দিচ্ছে, এক পক্ষ দাবি করতেছে আসল আর এক পক্ষ দাবি করতেছে আসল না, তখন এই ডিজিটাল রেকর্ড বিষয়ে যারা পারদর্শী তাদের কাছে উনি পাঠাইতে পারে, তারা পরীক্ষা নিরীক্ষা করে বলবে যে আসলেই কি এটা ডিজিটাল রেকর্ডটা আসল কি নাকি নকল। তারপরে দেখেন চারুকলা বা আর্ট। আর্ট বুঝেন তো? চারুকলা বা আর্ট, এখানে দেখেন আমাদের আইন পাঠ বইতে 6 নম্বরে বলছে নিম্নলিখিত বিষয় শনাক্তকরণের প্রশ্নে, ঠিক আছে? আর তারপরে দেখছে 7 আর 8, আপনাদের নতুন বই যাদের কাছে আছে, তাহলে উনি উপরে বলে আসলো 13টা, আর এই জায়গায় হিসাব দেখাচ্ছে কয়টা? 8টা। কোন গাধা এডিট করছে আমি জানি না, বা উনারও হয়তো বা এটার মাথায় আসে নাই। তো এটার ওই আচ্ছা 6 নম্বরটা কাটেন, নিম্নলিখিত বিষয় শনাক্তকরণের প্রশ্নে এটা এই কাটেন। বাড়িতে আপনাদের যার লেখা পুরাতন বই কিছু করা লাগবে না, জাস্ট আলোচনা শুনেন। আমি লিখে দিয়েছিলেন স্যার, সেটাই আছে। ঠিক আছে, এই যে দেখেন হস্তলিপি বা হাতের লেখা আছে না, এটারে বানান 6। হ্যান্ড রাইটিং পাইছেন? হ্যান্ড রাইটিং হবে কি 6, মানে হাতের লেখা নিয়ে যদি প্রশ্ন উঠে তাহলে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের অভিমত প্রাসঙ্গিক। আঙ্গুলের ছাপ বা টিপ সই, ফিঙ্গার ইমপ্রেশন, এটারে বানান
7 করছেন? প্রশ্ন উঠছে যে একজন দাবি করতেছে এটা তার টিপসই কিনা, এটা তার টিপসই কিনা, তাহলে টিপসই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছে পাঠাইতে পারে, তাদের মতামত প্রাসঙ্গিক। পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট, এটার পাশে লেখেন 8। তালুর ছাপ বা পাম ইমপ্রেশন, এটার পাশে লেখেন 9। চোখের কনিনিকার ছাপ আইরিশ ইমপ্রেশন, এটার পাশে লেখেন 10। টাইপ রাইটিং, এটার পাশে লিখেন 11। ট্রেড বা টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার, ইউজেস অফ ট্রেড অর টেকনিক্যাল টার্মস, এটার পাশে লেখেন 12। ব্যক্তি বা প্রাণীর পরিচিতি, আইডেন্টিটি অফ পারসন অর অ্যানিমেল, এটার পাশে লিখবেন কত? 13। যারা আমাদের পুরাতন সংস্করণের বই আছে, আমি আপনাদের গতবার লিখে দিছিলাম, তো আপনাদের নতুন বই কেনার কোনোই দরকার নাই, বা হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। ওই যা লিখে দিছি ওটাই, আপনাদের কিছু লেখা লাগবে না। তাহলে বর্তমানে 45 ধারায় আপনার বিশেষজ্ঞের মতামত নিতে পারে কয়টা ক্ষেত্রে? আচ্ছা বলেন তো এই জায়গায় দেশীয় আইন আছে কিনা? এই 13টার মধ্যে অপশনে বললো যে নিম্নের কোন ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নিতে পারে, নিম্নের কোন ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত নিতে পারে না, এই ধরনের প্রশ্ন আসতে পারে অপশনে। একটা থাকলো বিদেশি আইন, একটা থাকলো আপনার হস্তলিপি হস্তরেখা, আর একটা থাকলো দেশীয় আইন। কোনটা হবে বলেন? দেশীয় আইন কি জায়গা আছে? নাই। জি। তো উপরে উল্লেখিত বিষয়ে যে সকল ব্যক্তি বিশেষ পারদর্শী তাদের অভিমত আদালত গ্রহণ করতে পারে এবং সেই অভিমত প্রাসঙ্গিক হবে, তাদের এই অভিমতকে বিশারদের অভিমত বা এক্সপার্ট অপিনিয়ন বলে। অর্থাৎ এই 13টা বিষয়ে যারা অভিমত ব্যক্ত করে তাদের অভিমতকে কি অভিমত বলেন? এক্সপার্ট অপিনিয়ন। মেডিকেল রিপোর্ট, পলিগ্রাফ টেস্ট, রাসায়নিক উপাদান সম্পর্কে রাসায়নিক পরীক্ষকের মতামত ইত্যাদি বিশারদের মতামত হিসেবে প্রাসঙ্গিক হবে। বা ডিজিটাল রেকর্ড বিষয়ে বা ইলেকট্রনিক সাক্ষ্য বিষয়ে ইলেকট্রনিক সাক্ষ্য পরীক্ষকের মতামত বিশারদের মতামত হিসেবে গণ্য হবে। আচ্ছা দেখেন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 51 ধারায় বলা হয়েছে, কত ধারায়? 51 ধারায় বলা হয়েছে যে ট্রাইব্যুনাল, আপিল ট্রাইব্যুনাল বিচার কার্য পরিচালনা করে কম্পিউটার বিজ্ঞান, ফাইবার ফরেনসিক, ইলেকট্রনিক যোগাযোগ, ডেটা সুরক্ষা সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির স্বাধীন মতামত গ্রহণ করতে পারে। ডিজিটাল নিরাপত্তা আইন তো আমাদের বার কাউন্সিলের বিষয়বস্তু না, বাট ডিজিটাল নিরাপত্তা আইন যেহেতু নামটাই ডিজিটাল, ওই জায়গায় মামলা টামলা যা হয় সবকিছু কি মানে ডিজিটাল যা যা আছে, ধরেন হ্যাকিং, তারপরে অনলাইনে কোনো কিছু মানে কারোর প্রতি মানহানিকর কিছু লেখা, এই রিলেটেড আর কি। তো এই রিলেটেড যে কোনো মামলায় ওই ট্রাইব্যুনাল, ডিজিটাল নিরাপত্তা ট্রাইব্যুনাল অথবা অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তারা এই বিষয়ে যারা পারদর্শী তাদের সহায়তা নিতে পারবে। কারণ বিচারক মহোদয়রা তো ধরেন বিচার কার্য পরিচালনা করবেন, কিন্তু উনি তো আর এই বিষয়ে তো আর পারদর্শী না, দিন শেষে সিদ্ধান্ত উনিই নিবেন, বাট তার আগে বিশেষজ্ঞদের কাছে পাঠাচ্ছে যে তারা আসলে কি বলে এ বিষয়ে। ডিজিটাল নিরাপত্তা বিধিমালা 2019-এর 15 ধারায় ডিজিটাল সাক্ষ্য সম্পর্কে ফরেনসিক বিশেষজ্ঞের মতামত প্রদান বিষয়ে বিধি প্রণয়ন করা হয়েছে। এই বিধিতে বলা হয়েছে ডিজিটাল ফরেনসিক ল্যাবের ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ডিজিটাল সাক্ষ্যের ফরেনসিক বিশ্লেষণ করবে এবং উক্ত বিষয়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষজ্ঞ মতামত প্রদান করবে। সুতরাং এমন মতামত সাক্ষ্য আইনের 45 ধারায় বিশেষজ্ঞের মতামত হিসেবে গণ্য হবে। এখন এইটুকু, এই ডিজিটাল নিরাপত্তা আইন 2018 থেকে এই 4-5 লাইন এ আপনাদের পড়ার দরকার নাই, এটা বাদ। এটা জাস্ট এমনি একটু অন্য আইন দিয়ে আপনাদের ব্যাখ্যা করছে। আপনার যেটা মনে রাখতে হবে যে 45 ধারায় কয়টা ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক? 13টা ক্ষেত্রে। এবং এই 13টা ক্ষেত্রে যদি কোনো বিশেষজ্ঞের কাছে পাঠাই এবং তিনি যদি মতামত দেয়, মতামত দেওয়ার পরে বিচারক সেটা আবার গ্রহণ করতে বাধ্য না। বিচারক ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে, আবার কি নাও করতে পারে। অর্থাৎ এই বিশারদের মতামতের উনরা যে মতামতটা দিবে আদালত সেটা মানতে বাধ্য নয়, আদালতের জন্য এটা হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা। উদাহরণে চলে আসি, দেখেন যে আরিফ বিথিকাকে
বিষ, এখানে বিষয় লেখা আছে, বিষ হবে, অন্তঃস্থটা কেটে দেন। আরিফ বিথিকাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে। যে বিষয়, যে বিষ, আবার বিষয় হয়ে গেছে, যে বিষ হবে, যে বিষ প্রয়োগের দ্বারা বিথিকা মৃত্যুবরণ করেছে বলে মনে করা হচ্ছে, সেই বিষ ক্রিয়ার কারণে সৃষ্ট লক্ষণ সমূহের বিষয়ে বিশারদের মতামত ৪৫ ধারায় প্রাসঙ্গিক হবে। ওই বিষ বিষয়ে তো অবশ্যই কি আছে, মানে বিশেষজ্ঞ আছে, সে ধারণা করতে পারে যে এটা অমুক ধরনের বিষ দ্বারাই তার মৃত্যুকাণ্ডটা ঘটানো হয়েছে, তো তার মতামত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? ৪৫। ৪৫ ধারায়। জেনে রাখা ভালো, দেখেন সাক্ষ্য আইনের ৪৫ ধারায় বিশারদের অভিমত বা এক্সপার্ট ওপিনিয়নকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। তবে এই যে যে সাক্ষ্য, একটা জিনিস মনে রাখবেন, এই সাক্ষ্যটা কিন্তু মূল সাক্ষ্য না, মানে সাবস্ট্যান্টিভ এভিডেন্স না, বুঝছেন? 161 ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ডকৃত যে বিবৃতি, ১৬৪ ধারায় রেকর্ডকৃত বিবৃতি, এফআইআর, তারপরে এই যে বিশারদের মতামত, এগুলা কিন্তু সাবস্ট্যান্টিভ এভিডেন্স না, এগুলা হচ্ছে অনুসমর্থন প্রকৃতির, মানে অন্যান্য সাক্ষ্যের সাথে এই সাক্ষ্যের যদি কি মিল থাকে তাহলেই সিদ্ধান্ত দিবে, শুধুমাত্র এটার উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে না। ৪৫ ধারার অধীন বিশারদের মতামত গ্রহণ করা, আন্ডারলাইন করবেন, বা না করা আদালতের জন্য গোল দিবেন বিবেচনামূলক। অর্থাৎ বিশারদের মতামত আদালতের জন্য বাধ্যকর না। বুঝতে পারছেন? বিশারদের মতামত কি বিবেচনামূলক। ৪৫ ধারার অধীন বিশারদের মতামত চূড়ান্ত প্রমাণ, আন্ডারলাইন করেন, নট এ কনক্লুসিভ প্রুফ, কিন্তু অনুসমর্থন প্রকৃতির। একটু আগে বললাম কি প্রকৃতির? অনুসমর্থন প্রকৃতির, মানে ইনকরবোরেটিভ ইন নেচার। করবোরেটিভ শব্দের অর্থ হলো অনুসমর্থনমূলক। অর্থাৎ এই যে দেখেন, আন্ডারলাইন করবেন, অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে। বুঝতে পারছেন? অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে। তাহলে বিথিকা বিশ্বাস, বিথিকা বিশ্বাস একটু বলেন তো তাহলে, আহ মূল সাক্ষ্য কাকে বলে? যেটা প্রত্যক্ষ, মানে যেটা বলেন, পারবেন বলেন, গত একদিন বলছিলাম মূল সাক্ষ্য কাকে বলে, মৌলিক সাক্ষ্য কাকে বলে? যেটা নিজে চোখ দিয়ে দেখা যায় এবং জানা যায় না। সে তো প্রত্যক্ষ সাক্ষ্য হচ্ছে, বলেন আরিফ সাহেব। স্যার, কারণ রাস্তায় একটা খুন হয়েছে স্যার। হুম। এই খুনটা আমি দেখছি। জি। এই যে যে আমি দেখছি, জি। এটা স্যার মূল সাক্ষ্য, কিন্তু ওই খুনি যদি বাইচে যায়, হ্যাঁ, মৃত্যু না হয়, খুনি বেঁচে গেছে। খুনি না যদি মানে যে মার্ডার যদি বাইচে যায়, মার্ডার বেঁচে যায়। মানে যে মানে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তি যদি বাইচে যায়, হ্যাঁ। তাহলে ওইটা স্যার অনুসমর্থন স্যার। না না, মূল সাক্ষ্যকে, মৌলিক সাক্ষ্যকে এটা দেখাইছে। আচ্ছা, মৌলিক সাক্ষ্য হলো ওই যে চার্জ গঠনের পরে ওই যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া আদালতের দ্বারায় যে সাক্ষ্যগুলো প্রদান করে সেগুলাই কি মৌলিক সাক্ষ্য। জবানবন্দি দিচ্ছে এবং প্রতিপক্ষ তারে জেরা করতেছে, এটাই কি বলে মৌলিক সাক্ষ্য। তো আপনি যে কথা বলছেন সেটা তো ওই মৃত্যুকালীন ঘোষণাতে গেলেন, যে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হবে কি হবে না। আবার বলতেছে যে আসামি যদি বেঁচে যায়, মানে যাক, উই মিস ইউ, 2 দিন আসেন নাই, ফাঁকা ফাঁকা লাগছে। না, ওই যে আপনি স্যার এটা তো অনুসমর্থন ধরা আচ্ছা, না। ধন্যবাদ আরিফ সাহেব। তাহলে আমরা যেটা জানলাম যে ৪৫ ধারায় যে এক্সপার্ট ওপিনিয়ন সম্পর্কে বলা হয়েছে, এই এই এক্সপার্ট ওপিনিয়ন গ্রহণ করতে আদালত বাধ্য না, এটা হচ্ছে বিবেচনামূলক, এবং এটা হচ্ছে মৌলিক কোনো সাক্ষ্য না, এটা হচ্ছে অনুসমর্থন প্রকৃতির। ধন্যবাদ। বিগত বছরের প্রশ্ন আমরা একটু পড়ি, দেখেন 15 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছে, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী বিশারদের মতামত আদালতের উপর বিবেচনামূলক। বিশারদের মতামত কি মানতে বাধ্য? বাধ্য না, এটা হচ্ছে বিবেচনামূলক। ধন্যবাদ। আমরা পরেরটায় চলে আসি। আহ এটা আপনাদের পুরাতন বইতে নেই, লেখায় দিছিলাম, বা শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত, ওপিনিয়ন অফ এক্সপার্টস অন ফিজিক্যাল অর ফরেনসিক এভিডেন্স, ধারা ৪৫ ক। শুনেন, ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে বিশারদের মতামত প্রাসঙ্গিক, এটা ৪৫ই। তাহলে ৪৫ কতে কি বলছে? ৪৫ কতে বলছে
যে তার মতামত তো প্রাসঙ্গিক হলো, বাট তাকেও তো স্বয়ং আদালতে এসে কি দিতে হবে, সাক্ষ্য সাক্ষ্য দেবে। দিতে হবে। তাহলে কখন সে সাক্ষ্য দিতে পারবে আর কি, কোনো ফরেনসিক বিষয়ে যে অভিমত যে দিল সে আদালতে এসে কখন সাক্ষ্য দিতে পারবে, সেই বিষয়টা সম্পর্কে বলছে 45 ক। একটু পড়ি দেখেন। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে কোনো সাক্ষী বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দিতে, আন্ডারলাইন করেন, সাক্ষ্য দিতে মানে কি কি শর্ত পূরণ করবে, সেটাই 45 ক ধারার আলোচনা করা হয়েছে। একটু ব্যাখ্যা দিই। ধরেন একজন ব্যক্তি সিভিল সার্জন ধরেন পোস্টমর্টেম রিপোর্ট দিছে, তার রিপোর্টটা প্রাসঙ্গিক 45 ধারায়, বুঝতে পারছেন? আর পোস্টমর্টেম রিপোর্ট দেওয়ার পরে ডাক্তার সাহেব তো একসময় সাক্ষ্য দিতে আসবে, তো কি কি শর্ত পূরণ করবে, সাক্ষ্য দিতে এসে সে কি কি শর্ত পূরণ করবে সেটা আলোচনা করছে কত দ্বারায়, 45 ক। 45 ক। এই যে বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দিতে এসে মানে তিনি তো আগে পাঠাইছে যে কাগজ, উনি তো আর আগে আদালতের কাছে স্বয়ং আসে নাই। পোস্টমর্টেম রিপোর্ট কি ডাক্তার নিয়ে আসে? পোস্টমর্টেম রিপোর্টটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়, 45। বাট উনি যখন স্বয়ং সাক্ষ্য দিতে আসবে তখন উনি কি কি শর্ত মেনে মেনে চলবে বা কি কি শর্ত পূরণ করবে, এটা বলছে কততে, 45 ক। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে, আন্ডারলাইন করবেন, আদালতের অনুমতি গ্রহণ করবে অবশ্যই। তিনি যখন কোনো ফরেনসিক এক্সপার্ট যখন আদালতে সাক্ষ্য দিতে আসবে অবশ্যই অনুমতি নিতে হবে কার, আদালতের। তার বিশেষজ্ঞ প্রতিবেদন বা মতামতের কপি সকল পক্ষকে সরবরাহ করবে, এবং তিনি যে প্রতিবেদনটা দিচ্ছেন এটা মামলার যত পক্ষ আছে সবাই কি সরবরাহ করবে। বুঝতে পারছেন? যারা এখনো বুঝেন নাই যে 45 আর 45 ক এর সাথে পার্থক্য কি, 45 ধারায় তো ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মানে ফরেনসিক বিষয়ে বিশারদের মতামত প্রাসঙ্গিক, এটা হলো কত, 45। আর ফরেনসিক এই মতামত যে দিছিল সেই বিশারদ আদালতে মানে কি কি শর্তে সাক্ষ্য দিতে পারবে এটা বলছে কততে, 45 ক। ধন্যবাদ। আমরা চলে এসি ধারা 47। হস্তলিপি বা লেখা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, হস্তলিপি বা লেখা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, অপিনিয়ন অ্যাজ টু হ্যান্ড রাইটিং হোয়েন রেলিভেন্ট। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমরা বিশারদের মতামত যে অধ্যায়টা এটা 45 থেকে কত 51, কিন্তু বিশারদের মতামত শুধু 45 ধারাই প্রাসঙ্গিক, আর পরে যত ধারা আছে এগুলো বিশারদ না, এগুলো হলো পরিচিত ব্যক্তি কখন এই সম্পর্কে জানে তাদের মতামত কখন প্রাসঙ্গিক। যেরকম এই যে 47 ধারায় আমরা এখন পড়বো যে হাতের লেখা নিয়ে যদি প্রশ্ন উঠে যে এই হাতের লেখাটা তানবীরের কিনা, তখন তানবীরের হাতের লেখা সম্পর্কে যারা জানে তাদের পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক 47 ধারায়। তো যারা জানে ধরেন তানবীর আমাদের কাছে আমাদের এখানে পড়ে, তানবীরের আশেপাশে যারা পড়ে বা তানবীরের যে স্যার আছে তানবীরের হাতের লেখা চিনে, তাহলে তানবীরের স্যার তো হাতের লেখা এক্সপার্ট না, বাট তার স্যারের মতামত বা সহপাঠীদের মতামত প্রাসঙ্গিক কত ধারায়, 47 ধারায়। আর তানবীরের হাতের লেখা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত প্রাসঙ্গিক কত ধারায়, 45 ধারায়। বুঝতে পারছেন? তানবীরের হাতের লেখা বিষয়ে বিশেষজ্ঞতার মতামত প্রাসঙ্গিক 45 ধারায়, আর তানবীরের হাতের লেখার বিষয়ে যারা তার হাতের লেখা চেনে জানে তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধারায়, জি দেখেন 47 ধারায়। একটি দলিল কোনো ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে আদালতকে যখন কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন যে ব্যক্তির দ্বারা সেটা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হয় সেই ব্যক্তির দ্বারা উহা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বা হয় নাই এই মর্মে উক্ত ব্যক্তির হস্তলিপির সাথে এটা গোল দেবেন পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক। আমি আমরা যখন পড়েছিলাম 67 ধারা 73 ধারা, তখন আমি আপনাদের একটা বিষয় বলেছিলাম, সেটা হলো যে যদি কখনো কারো হাতের লেখা নিয়ে বা স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠে যে এটা কি আসলেই রুবেলের হাতের লেখা কিনা, তখন আদালতের হাতে বেশ কয়েকটা পদ্ধতি আছে এই সম্পর্কে নিশ্চিত হওয়ার। প্রথমত ওখানে বলেছিলাম 67 ধারায় আদালত স্বয়ং ওই ব্যক্তিকে বলতে পারে যে আপনি আমার সামনে এসে লিখে দেখান, এটা হলো কত, 67। এবং তারপরে 73 ধারায় বলছিল যে আদালত বিভিন্ন প্রকার লেখার সাথে তুলনা করতে পারে, লেখা সিল বা অন্যান্য একটার সাথে আর একটা কি তুলনা করতে পারে।
তারপরে আমরা পড়ছিলাম 45-এ বলছিলাম যে আদালত ইচ্ছা করলেই হাতের লেখা সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের কাছে পাঠাইতে পারে যে আসলে কি অমুকের হাতের লেখা কি না। আর সর্বশেষ যেটা বলেছিলাম সেটা হচ্ছে 47 ধারা। 47 ধারায় যে হাতের লেখা সম্পর্কে যে পরিচিত ব্যক্তি আছে তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধারায়? 47 ধারায়। বুঝতে পারছেন? তাহলে আহ এই যে যে বিথিকা বলেন 47 ধারায় যাদের অভিমতটা প্রাসঙ্গিক তারা কি এক্সপার্ট কিনা? তো ওই বিষয়ে এক্সপার্ট, তবে মানে মনে করেন তানভীর হাতের লেখা আমি পাশাপাশি বলছি, আমি দেখছি, আমি হুম, জানি। তো এই ওর ওর হাতের লেখাটা আমার তাহলে জানা। আপনি কি তানভীরের হাতের লেখার বিষয়ে এক্সপার্ট? ওই এক্সপার্ট মানে জানাশোনার দিক দিয়ে স্যার, এমনি স্যার ওই না। এক্সপার্ট অপিনিয়ন শুধু 45, হ্যাঁ, আর হাতের লেখা সম্পর্কে যারা জানে তাহলে সেটা কত? 47। 47 বুঝছেন? পরিচিত হয়েছে। জি। 47টা এক্সপার্ট পারসন না, না, হ্যাঁ। ওটা শুধু শুধু হাতের লেখা সম্পর্কে পরিচিত জানা, ব্যক্তি। জানা, পরিচিত, হ্যাঁ। জি। তো জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন জেনে রাখা ভালো যে হস্তলেখা, হস্তলেখা মানে হাতের লেখা শনাক্তকরণে আইডেন্টিটি অফ হ্যান্ডরাইটিং এর জন্য বিশারদের মতামত নেওয়া হয় 45 ধারায়। কোনো হাতের লেখা বা স্বাক্ষর কোনো ব্যক্তি কর্তৃক করা হয়েছে সেটা শনাক্ত করতে উক্ত হাতের লেখা বা স্বাক্ষরের সাথে পরিচিত ব্যক্তির মতামত নেওয়া হয় 47 ধারায়। অবশ্যই সেটা কি হতে হবে? পরিচিত ব্যক্তি। 47 ধারায় বিশারদ হওয়ার প্রয়োজন নেই। দেখছেন, আন্ডারলাইন করেন, 47 ধারায় কি বিশারদ হওয়ার প্রয়োজন নেই, বরং হাতে লেখা বা স্বাক্ষরের সাথে পরিচিত হলে মতামত প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছেন? তাহলে আরিফ সাহেব বলেন, আমি একটু খুব পেঁচাবেন না, সংক্ষেপে জিজ্ঞাসা করি, বলেন যে হাতের লেখার বিষয়টা 45-এও আছে, আবার হাতের লেখার বিষয়টা 47 ধারায়ও আছে, দুইটা ধারার ভিতর পার্থক্য কি? স্যার দুটো ধারা পার্থক্য একদম সেম কোড স্যার। ওই যে, 45 ধারা, 45 ধারা, 45 ধারা হচ্ছে সরাসরি সরাসরি বিশারদের মতামত প্রাসঙ্গিক, কিন্তু 47 ধারায় বলছে যে ওইটা বিশারদের কোনো দরকার নাই। ওটা আছে যে আমার হাতের লেখা তার ওই বৃত্তিকা পাশাপাশি বসে, তো ওই বৃত্তিকার মতামতটাই 47 ধারায় প্রাসঙ্গিক, এইটাই বলছে 47 ধারায়। পরিচিত লোকের মানে অভিমত প্রাসঙ্গিক, হাতের লেখা সম্পর্কে যারা পরিচিত, এটাই বলছে 47। দেখেন, এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা গোল দিবেন 47 ক ধারাটি যুক্ত করা হয়েছে, এবং যে ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কিত মতামত প্রাসঙ্গিক, অপিনিয়ন অ্যাজ টু ডিজিটাল সিগনেচার হোয়ার রেলেভেন্ট, সেই ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। তার আগে আপনাদের একটু বলে নিই যে ডিজিটাল স্বাক্ষর কাকে বলে জানেন? আমি এর আগেও বলেছিলাম, ডিজিটাল স্বাক্ষর ধরেন ওই যে আপনাদের যে বার কাউন্সিলের, সার্টিফিকেট, হ্যাঁ, সার্টিফিকেট সার্টিফিকেট বলেন, বা বার কাউন্সিলের বর্তমানে যে আমাদের কি দেয়, ওই যে আপনাদের রেজিস্ট্রেশন হ্যাঁ, কার্ড প্লাস অ্যাডমিট কার্ডে দেখবেন যে সিগনেচারটা করছে ওটার হাতে করে নাই, হ্যাঁ। ওটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে আসছে, ওটাই হচ্ছে আপনার ডিজিটাল সিগনেচার। তো 47 কতে বলতেছে, 47 ক ধারা অনুসারে যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ বা সার্টিফাইং অথরিটি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট ইস্যু করেছে, ওই সার্টিফিকেটটা যে কর্তৃপক্ষ ইস্যু করেছে সেই কর্তৃপক্ষের মতামত ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট ইস্যুকারী প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রাসঙ্গিক হবে। একজন এসে দাবি করতেছে যে এটা তার বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেখানে বার কাউন্সিলের সচিব মহোদয়ের ডিজিটাল সিগনেচার আছে বা কন্ট্রোলারের ডিজিটাল সিগনেচার আছে। তো এখন অপরপক্ষ এসে দাবি করতেছে যে ওনার এটা অরিজিনাল সিগনেচার না, এটা সে এই পরীক্ষার্থী না, এটা হলো সে এআই দিয়ে তৈরি করে এনেছে বা এডিট করে নিয়ে আসছে ফটোশপ দিয়ে। তো তখন এই বিষয়ে যদি প্রশ্ন উঠে তাহলে আদালত এই বার কাউন্সিলের যে ডিজিটাল সিগনেচার সার্টিফাইং অথরিটি সেটা হলো স্বয়ং বার কাউন্সিল, স্বয়ং বার কাউন্সিল। তখন বাংলাদেশ বার কাউন্সিলকে তারা মানে শোকজ নোটিশ দিতে পারে বা তাদের কাছ থেকে অভিমত নিতে পারে যে আসলেই কি এটা আপনাদের সিগনেচার কিনা, এবং এই বিষয়ে বার কাউন্সিলের অভিমত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 47 ক। তাহলে দেখেন 47 45 ধারায় কিন্তু ডিজিটাল সিগনেচার বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের অভিমত প্রাসঙ্গিক 45, হ্যাঁ। আর 47 কতে বলতেছে যে ডিজিটাল সিগনেচার যে
সার্টিফাইং অথরিটি, মানে যে এই ডিজিটাল জানে। সিগনেচার প্রত্যয়ন করেছে, তাদের অভিমত প্রাসঙ্গিক কততে? 47 ক। কত বলেন? 47 ক। অর্থাৎ 45 মানেই হতে হবে সে বিশারদ, Sorry. হ্যাঁ সে হাতের লেখা হোক আর ডিজিটাল সিগনেচার হোক। আর শুধু 47 হাতের লেখার সাথে পরিচিত ব্যক্তির পরিচিত। অভিমত। আর 47 ক ডিজিটাল সিগনেচার যে সার্টিফাই করছে, মানে যে যে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ, তাদের অভিমত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারা? 47 ক। এবং এই 47 ক কিন্তু 2022 সালের আগে ছিল না। কেমনে বুঝেন জানেন? কেমনে? 47 ক, কারণ 47-এর পরে হওয়ার কথা 48, কিন্তু মাঝে আর একটা যুক্ত করতে কি 47 ক। তার মানে এটা সংশোধনীর মাধ্যমে সংযোজন করা হয়েছে 2022 সালে। তাহলে আমি যখন কোথাও অ্যাপ্লাই করি তখন তো আমার নিজে আমার সিগনেচারও তো ইসে করে আপনার যোগ করে অ্যাডমিট কার্ডে বা এটা হ্যাঁ, ওটাও তো ডিজিটাল। ডিজিটাল সিগনেচার, জি। ওনাদের মতামত নেবে যে আদৌ কি এটা অথরাইজ তো তারা, আপনি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ওইটার স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতেছে তো বার কাউন্সিল বা পিএসসি বা বিজিএসসি, তারা। আচ্ছা, আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারা মতে হস্তলেখা সম্পর্কে বিশারদের অভিমত প্রাসঙ্গিক? বিশারদ আসলেই কত ধারা? আচ্ছা, কোন ধারা মতে হস্তলেখা সম্পর্কে বিশারদের অভিমত প্রাসঙ্গিক? এখানে নাই, স্যার। 45 নাই, ঠিক আছে, 2023 সালের বিজিএস পরীক্ষায় আসছে। তো এখানে এই হস্তলেখা যেহেতু বলছে উত্তরে 47-এর 47 জায়গা হওয়া উচিত ছিল কত? 45। বুঝতে পারছেন? যদি সাত, 45 হয়, আমি হ্যাঁ, বলি যে প্রশ্নটি ভুল আছে। জি জি জি। আর 47 আমরা তো জানি 47 তো বিশারদ না। 47 কে? পরিচিত। 47 মানে হলো হাতের লেখা সম্পর্কে যারা জানে তাদের। ধন্যবাদ। আমরা 48 ধারায় চলে আসি। ধারা 48, অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। অধিকার বা প্রথা, ওপিনিয়ন অ্যাজ টু এক্সিস্টেন্স অফ রাইট অর কাস্টম হোয়েন রেলিভেন্ট। কোন অধিকার বা প্রথার অস্তিত্ব থাকলে সেই সম্পর্কে এটা গোল দিবেন যাদের জানা স্বাভাবিক, যাদের জানা স্বাভাবিক, তাদের অভিমত 48 ধারায় প্রাসঙ্গিক। আছে। চুপ করে শুনেন। কোন অধিকার বা প্রথার অস্তিত্ব নিয়ে যদি প্রশ্ন উঠে, তাহলে এই অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে যাদের জানা কি বলেন স্বাভাবিক, তাদের অভিমত প্রাসঙ্গিক 48 ধারায়। যেমন দেখেন, কোন নির্দিষ্ট গ্রামের বাসিন্দাদের কোন নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করার অধিকার সম্পর্কে উক্ত গ্রামের মানুষের মতামত 48 ধারায় প্রাসঙ্গিক। ধরেন প্রশ্ন উঠছে যে মানিকদা ইউনিয়ন পরিষদের পাশে যে কূপ আছে, এই কূপের পানি খাওয়ার অধিকার এই গ্রামবাসীর আছে কিনা, গ্রামবাসীর আছে কিনা, বা মানিকদা গ্রাম ছাড়া এর পাশে পাশে যে গ্রাম আছে তাদের অধিকার আছে কিনা। তাহলে ওই কূপ যখন তৈরি হয় তখন থেকে এই বিষয় যারা জানে তাদের অভিমত প্রাসঙ্গিক। যে তারা ধরেন অনেক আগে থেকে একটা বিষয় জানে না, যে কূপ প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে একজন ভদ্রলোক বা একজন গ্রামের যে মুরব্বী তিনি জানে, তিনি যদি বলে যে না এই কূপের পানি সবার খাওয়ার অধিকারী আছে এবং প্রথম দিকে সকল গ্রামবাসী খাইতো, তাহলে উনার অভিমত প্রাসঙ্গিক। তিনি এই অধিকার বা প্রথা সম্পর্কে জানে, ওনার যাদের জানা স্বাভাবিক, কারণ উনি ওই গ্রামে বাস করে। বুঝেন কিনা? উনি যদি গ্রামে বাস না করে, উনি যদি 20 বছর লন্ডনে থাকে, ওনার কি জানা স্বাভাবিক? না না। তাহলে ওনার অভিমত কিন্তু প্রাসঙ্গিক হবে না। না। বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদের একটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের অধিকার বা প্রথা সম্পর্কে কোথায় কোথায় পড়ছি। অধিকার বা প্রথা সম্পর্কে প্রথমে 13 পড়ছি আমি 35-2 13 ধারায় পড়ছি, বত- তারপরে 32-4 পড়ছি, 32-7 পড়ছি, আর এই যে আসলাম কত 48। এখন অনেকের মনে প্রশ্ন উঠে যে এক অধিকার প্রথা এত জায়গায় কেন? আমি একটা উদাহরণ দিয়ে সবগুলা বুঝাই, শুনেন। 13 ধারারটা বুঝাই। 13 ধারা যেটা, সেটা বলছে যে যদি কখনো অধিকার বা প্রথা নিয়ে কোনো প্রশ্ন উঠে, তাহলে এই অধিকার প্রথা রিলেটেড যা যা আছে সবার কথা হোক, লেখা হোক, জীবিত হোক, মৃত হোক, কোন দলিল হোক, সব কিছু প্রাসঙ্গিক কত ধারায়? 13 ধারায়। মানে প্রশ্ন উঠছে যে এই কূপের পানি খাবার অধিকার অমুকের আছে কিনা, তাহলে
যারা স্বাভাবিকভাবে আশেপাশে বাস করে তাদের অভিমত প্রাসঙ্গিক, এই বিষয়ে কোনো দলিল থাকলে সেটা প্রাসঙ্গিক, কোনো লেখা থাকলে প্রাসঙ্গিক, কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কোনো কবিতা লিখে গেলে প্রাসঙ্গিক, এই সব কিছু প্রাসঙ্গিক কত ধারায়? 13 ধারায়। বুঝতে পারছেন? এবার আসি 32-এর 4। 32 মানেই হলো যে যে ব্যক্তি এই বিষয়ে অধিকার প্রথা রিলেটেড যে জানে তার অবশ্যই কি করতে হবে? মারা গেছে, হারাই গেছে, অথবা যারা আনা কি সময়ও ব্যয় সাপেক্ষ। ধরেন প্রশ্ন উঠছে যে এই কূপের পানি খাওয়ার অধিকার আছে কিনা। তো ওই গ্রামের একজন একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, ধরেন চেয়ারম্যান সাহেব, তিনি একটা বইতে লিখে গেছেন যে অমুক সালে আমি এই কূপ উদ্বোধন করি, এই কূপের পানি খাওয়ার অধিকার সবার আছে। চেয়ারম্যান সাহেব এখন আর বেঁচে নাই, চেয়ারম্যান সাহেব এখন আর বেঁচে নাই, অথবা উনি বিভিন্ন জনের কাছে বলে গেছে, লেখা থাকবে না থাকবে, বিভিন্ন জনের কাছে কি বলে গেছে, তাহলে উনার এই অধিকার প্রথা রিলেটেড অভিমতটা প্রাসঙ্গিক 32-এর 4। 32-এর কত বলেন? 4। এবার আসি 32-এর 7। 32-এর 7-এ এই 32-এর 4 ছিল লিখিত বা মৌখিক, লিখিত বা মৌখিক। আর 32-এর 7 যেটা, এটা শুধু হবে লিখিত, যে অধিকার প্রথা রিলেটেড যারা কোনো দলিলে লিখে রেখে গেছে বা কোনো উইলে লিখে রেখে গেছে তাদের এই অধিকার প্রথা রিলেটেড এই লেখাটা বা এই জিনিসটা প্রাসঙ্গিক 32-এর কততে? 7-এ। বুঝছেন? আর এখন 48-এ যেটা হলো যাদের জানা স্বাভাবিক, যাদের জানা স্বাভাবিক মানে অবশ্যই তার কি থাকতে হবে? জীবিত থাকতে হবে। এবং ওই যে যে উদাহরণটা দিলাম যে মানিকদা গ্রামের কূপের পানি খাওয়ার অধিকার সকলের আছে কিনা, তাই মানিকদা গ্রামে যারা বাস করে তাদেরই তো জানা স্বাভাবিক, গোপালগঞ্জে যারা বাস করে তাদের জানা তো স্বাভাবিক না। তাহলে এই বিষয়ে যারা জানে স্বাভাবিক, যাদের জানা স্বাভাবিক এবং তারা কি আছে অবশ্যই বেঁচে আছে, তাই তাদের অভিমতটা প্রাসঙ্গিক কত ধারায়? 48 ধারায়, মানে অধিকার প্রথা রিলেটেড। এই হচ্ছে আপনার অধিকার প্রথা 13 ধারায় আছে, অধিকার প্রথা 32-এর 4-এ আছে, অধিকার প্রথা 32-এর 7-এ আছে, আর অধিকার প্রথা আছে কত ধারায়? 48 ধারায়। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু হবে ইনশাল্লাহ। ও তো বোঝে নাই, আমারও বোঝে। আমি বুঝিলে ভাই। আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন কথা? প্লিজ। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করি। দেখেন, ধারা 49, রীতিনীতি, মতবাদ বা বিশ্বাস সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। রীতিনীতি, মতবাদ বা বিশ্বাস সম্পর্কে মতামত যখন প্রাসঙ্গিক, ওপিনিয়ন এস টু ইউজেস, টেনেন্টস, টেনেটস এটসেট্রা হোয়েন রেলিভেন্ট। তো এটা একটু দেখেন, বিষয়টা হলো যে একটু আগে আমরা পড়লাম অধিকার প্রথা সম্পর্কে যারা জানে তাদের মতামত প্রাসঙ্গিক কত ধারায়? 48 ধারায়। আর এটা হলো রীতিনীতি মতবাদ সম্পর্কে যারা জানে তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধারায়? 49 ধারায়। 49 ধারায় রীতিনীতি, মতবাদ বা বিশ্বাস ইত্যাদিকে প্রাসঙ্গিক করা হয়েছে। 49 ধারায় গোল দেবেন 3টি বিষয়ে মতামতকে প্রাসঙ্গিক করা হয়েছে, পুরাতন বইতে নাই। আছে এই যে 3টি বিষয়ে মতামতকে প্রাসঙ্গিক করা হয়েছে। তো দেখেন, যথা জনগোষ্ঠী বা পরিবারের রীতিনীতি, বিশ্বাস বা মতবাদ। 2 নাম্বার দেখেন ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের গঠনতন্ত্র এবং ব্যবস্থাপনা। 3 নাম্বারে দেখেন কোন বিশেষ জেলা বা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ। এটা একটু আন্ডারলাইন করেন, কোন বিশেষ জেলা বা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ। বুঝতে পারছেন? তো এখানে 49 ধারায় মেইনলি আমরা আগে যেটা পড়ছি যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে রীতিনীতি, মতবাদ ইত্যাদি সম্পর্কে যারা জানে তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধারায়? 49 ধারায়। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন বলছে যে 49 ধারায় আমরা জানলাম কয়টা ক্ষেত্রে তাদের মতামত প্রাসঙ্গিক? 3টা ক্ষেত্রে। কি কি? একটা বলছে যে পরিবারের রীতিনীতি, বিশ্বাস, মতবাদ। আর একটা বলছে 2 নম্বর ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের গঠনতন্ত্র। 3 নম্বরে কোনো বিশেষ জেলা বা বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ। একটু বুঝেন, আমি একটু বুঝাই তারপরে বুঝতে পারবেন। যে বলতেছে যে কোনো পরিবারের রীতিনীতি যদি আলাদা থাকে তো ওই পরিবার রিলেটেড ভবিষ্যতে যদি কোনো মামলা টামলা হয় তাহলে ওই পরিবারের রীতিনীতি সম্পর্কে যারা জানে তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধারায়? 49 ধারায়। আপনারা জানেন কিনা আমাদের ওই আহ, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় 2007 সালে
সাতজন, একই পরিবারের সাতজন সদস্য ট্রেনের নিচে একসাথে আত্মহত্যা করে দুপুর স্যার বেলাতেই, আদম বিকেলে। পরিবার, আদম পরিবার, একটু ব্যাখ্যা দিই, জি। তো আদম আদম পরিবার, পরিবার। জি জি জি। জি। এবং সেম ঘটনা ঘটে 2018 সালে আপনার দিল্লিতে, বুরারি বুরারি ওখানে আপনার ওদেরও সাতজন না 11 জন, সরি 11 জন, 11 জন একই পরিবারের, মানে বাবা মা নাতিপুতি খালা চাচা এরকম মোট 11 জন একসাথে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে একসাথে। তো এটার আসলে মানে কারণ কি, আমি যদি ওই 2007 সালের ঘটনাটা যেটা জানা গেল সেটা হচ্ছে যে তারা একটা আলাদা একটা ধর্ম গ্রহণ করছিল, সেটা হলো আদম ধর্ম। তাদেরকে আদম পরিবার বলা হয়। তাদের পরিবারের একজন লোক ছিল, সে ওই সেনাবাহিনীতে না বিডিআর এ যেন চাকরি করতো, তার নাম হচ্ছে আপনার আনোয়ার দরবেশ। তো সে যখন রিটায়ারমেন্টে আসলো, পরবর্তীতে ধর্মকর্ম নিয়ে একটু আহ আহ, লোকজনের সাথে কথা টথা বলতো। হঠাৎ একদিন ওই এলাকার কয়েকজন লোকের সাথে, এই 97, 98, 22 সালে এলাকার কয়েকজন লোকের সাথে এই ধর্ম নিয়ে ওনার সাথে বাকবিতণ্ডা হয়। তারা ওনারে হাত তোলে নাই, বাট বেশ বাজে কথা বলছে, মানে অপমান করছে। তো ওনার নাম ছিল আনোয়ার দরবেশ। তো পরবর্তীতে ওনারে যখন অপমান টপমান করছে, উনি আর ঘর থেকে আর বেরোয় না, এবং পরিবার, ওনার পরিবারটাই একেবারে ওই আহ, পরিবারের এলাকার কারোর সাথে ওঠা বসা করে না, বা একটু অদ্ভুত টাইপের আচার আচরণ করে আর কি। তো তারা এই বইয়ে আছে আলাদা, যাই হোক অত কথা বলার কি নাই। উনি ওই আদম ধর্ম, সে একটা নতুন ধর্মের প্রবর্তন করলো, সেটা হলো আদম ধর্ম। তো সেখানে বলা হয়েছে যে আমরা মানুষ, মানুষের উপর কোনো ধর্ম নাই। সে কতগুলা দিক নির্দেশনা ওদেরকে দিয়ে গেল। দিক নির্দেশনা গুলো সেরকম যে আমি যদি মারা যাই, আমি যে জায়গায় যে কাপড়ে মারা যাব সেই কাপড়ে আমারে সেই জায়গায় কবর দিবা, এবং এলাকার কাউরে জানাবা না। বুঝতে পারছেন? এরকম, এবং কারোর সাথে মেলামেশা করবো না, এরকম অনেক কিছু বলে টলে গেছে। তো উনি যখন মারা গেল, 2000 সালের দিক মারা গেল, মারা যাওয়ার পরে ওই পরিবারের সদস্যরা চেষ্টা করছিল যে ওই তাদের বাড়ির মধ্যে উঠানের মাঝখানেই কবর দেওয়ার, কিন্তু এলাকাবাসীর যে মানে জেনে গেল, তারা যেভাবে ওই অন্ত্যেষ্টিক্রিয়া করতে চাইছিল সেভাবে আর দাফন কাফন করতে পারে নাই। এলাকাবাসী মুসলিম রীতি অনুযায়ী তাদেরকে আহ দাফন কাফন ওই আনোয়ার দরবেশে করা হয়েছে। তো যেটা জানা গেল আর কি, আমি ওই বুরারি কেসের ওই নেটফ্লিক্সেই আছে ওইটা দেখছি, ডকুমেন্টারিটা। তো ওরকম আর কি। তো ওই পরিবারের একজন রে ওই সে মনে করেন যে ওই কল্পনায় আসতো, এসে বলতো যে তোমরা এই করবা এই করবা, অমুক পরিবার সদস্য কিন্তু এই 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 কাজগুলো ঠিকঠাক মতো করতেছে না, এই সেই বিভিন্ন কিছু তাদেরকে এমন ভাবে কনভিন্স করলো যে তোমরা অতি দ্রুত আমার সাথে দেখা করতে পারবা। কিভাবে? যদি একসাথে সবাই আত্মহত্যা করো। বুঝতে পারছেন? মানে তাদের কাছে ওই জিনিসটা কিন্তু আত্মহত্যা না, তাদের কাছে ওই জিনিসটা হলো যে আমি আমার দেখা করব। সেম জিনিসটা ঘটছে ওই দিল্লির বুরারি কেসে, যে 11 জন তারাও ওই জিনিসটা একসাথে গলায় ধরে নিছে, মানে পরিবারের সবাই জানেও না, পাড়ার লোকের সাথে সুসম্পর্ক, সকালেও দোকান খুলছে, সবাই মোটামুটি বিয়ে, একজনের এঙ্গেজমেন্ট, এক মহিলার এঙ্গেজমেন্ট হয়েছে, তার আর কয়েকদিন পর বিয়ে। মানে তাদের মধ্যে ওরকম কোনো বিষয় নাই, কিন্তু তারা সবাই 11 জন একসাথে আত্মহত্যা করছে। যে তাদের কাছে ওই জিনিসটা ছিল হলো যে আমরা আমার অমুকের সাথে, আমার দাদার সাথে দেখা করবো। হ্যাঁ, জি। তো যাই হোক, তো এখন ভবিষ্যতে যদি শুনেন, এত কথা বলার তো সময় নাই, যে মূল কারণটা যদি এরকম হয় যে প্রশ্ন উঠছে যে এই 11 জনরে বা ওই 11 জনরে হত্যা করা হয়েছে, হত্যা মামলা হলো, বুঝতে পারছেন? তাহলে হত্যা মামলা যদি হয়, তাহলে ওই পরিবার সম্পর্কে যারা আশেপাশে যারা জানে যে এই পরিবার এমন ছিল, এইরকম কোনো ঘটনা টটনা, তাদের কারোর সাথে কোনো শত্রুতা টত্রিতা ছিল না, এই কথাগুলো প্রাসঙ্গিক সাক্ষ্যয়নের কত দাঁড়ায়? এই যে জনগোষ্ঠী বা পরিবারের রীতিনীতি, বিশ্বাস, মতবাদ এগুলো সম্পর্কে যারা জানে, সেটা প্রাসঙ্গিক হচ্ছে কত দাঁড়ায়? 49 দাঁড়ায়। ঠিক একইভাবে ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কে যারা জানে, যদি কোনো মামলা হয় ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কে, যেরকম ধরেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, খালেদা জিয়ার যে মামলায় 5 বছরের কারাদণ্ড দিছিল, তাহলে ওই বিষয়ে যারা জানে তাদের মতামত প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 49। বা কোনো বিশেষ বা বিশেষ শ্রেণীর আহ মানে মানুষের মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ, বিশেষ করে লিখিত ক্লাসে যখন ড্রাফটিং করাচ্ছিলাম মুসাবিদা, তো ওখানে একটা কথা আছে যে সাধারণত বাদী দাবি করে হচ্ছে যে সহজ সরল আইনের প্রতি মান্যকারী নাগরিক, আর অপরপক্ষে বিবাদী হলো মানে আপনার অপরাধী, আর হারমাত প্রকৃতির লোক, হারমাত।
একটা শব্দ আছে হারমাত, হারমাত অর্থ জানেন? এই যে হারমাত শুনলে সবাই হারামজাদাই বলে, বাট হারমাত অ্যাকচুয়ালি হচ্ছে ধরেন যে যে হচ্ছে কর্কশ, মানে গাউড়া টাইপের, মানে গোয়ার গোয়ার। তো তো হারমাত ধরেন একটা বিশেষ এলাকার শব্দ। এখন আপনি একটা একটা দলিলে বা কোনো একটা ডকুমেন্ট কথা বলেন, কোনো স্যার। বিশেষ, আমার শেষ করতে দেন। জি স্যার। তো বিশেষ কোন শব্দ নিয়ে যদি প্রশ্ন উঠে, ওই বিশেষ ওই এলাকার লোকজন যেটা জানে সেই বিষয় তাদের অভিমত কত ধারায় প্রাসঙ্গিক? 49 ধারায়। এইবার বলেন কামরুজ্জামান সাহেব। কামরুজ্জামান সাহেব বলেন প্লিজ, জি রাগ হবেন স্যার, না। হারমাত হারমাত শব্দের অর্থ হলো ইবলিশ, খবিশ আর রাবিশ। রাবিশ। আচ্ছা রবিশ। দেখেন, রাবিশ। ইবলিশ, রবিশ, তো রাবিশ। এখান থেকে আমাদের একজন আছে লিখিততে কোচিং করে, জাকারিয়া। তো ওই তো হারমাদ আমরা এখানে আলোচনা করছি যে হারমাদের অর্থ কি। তো ওনার সিনিয়র একটা 100 ধারার মামলা দাখিল করবে আর কি। 100 ধারা মামলা হলো ফৌজদারি কার্যবিধির 100 ধারা, ওই যে সার্চ ওয়ারেন্টের আবেদন বেআইনি ভাবে আটক ব্যক্তিকে। তো জাকারিয়া ওই কম্পিউটার যে মানে মামলা ড্রাফটিং যে করতেছে, সে জায়গায় বিবাদীর কথা লেখা আছে যে সে হচ্ছে আপনার অপরাধী বা দুশ্চরিত্র, এসে বিভিন্ন কথা লেখছে। ওই জায়গায় ও বলছে যে তুমি হারমাতটা ঢুকাই দাও। হারমাত ঢুকাই দিছে। পরবর্তীতে আপনাদের এই জায়গায় স্যার ছিল বোধহয় অনুশ্রী স্যার বিচারক, উনি জিজ্ঞেস করছে যে হারমাত অর্থ কি। উনি আবার ধরছে যে এই হারমাত অর্থ কি, মানে উনিও হারমাত অর্থ জানে না। তাহলে হারমাত মানে হলো, বুঝতে পারছেন, যে হচ্ছে একটু খারাপ প্রকৃতির লোক। জি না, হারমাত তো শুদ্ধই। জানি না, মানে সচরাচর চলিত আমরা আমরা বাংলায় কি জানি, ধরেন আমরা বাংলায় তো কিছুই জানি না। বাংলায় কথা বলতেছে ঠিক আছে, বাট ডিকশনারি একটা দইরান, বাংলা ডিকশনারি, দেখবেন যে আমি 5% শব্দ জানি, 95% জানি। আচ্ছা, ধারা 50 দেখি। ধারা 50, সম্পর্ক বিষয়ে মতামত যখন প্রাসঙ্গিক। সম্পর্ক শব্দটা গোল দেন, আর ওপিনিয়ন অন গোল দিবেন, রিলেশনশিপ হোয়েন রিলেভেন্ট, রিলেশনশিপ শব্দটা গোল দেন। 50 ধারায় সম্পর্ক সম্বন্ধে মতামত প্রাসঙ্গিক করা হয়েছে। যেমন প্রশ্ন হলো, করিম এবং খায়রুন বিবাহিত কিনা। যে সকল ঘটনা প্রকাশ করে যে করিম ও খায়রুনের বন্ধুরা করিম ও খায়রুনকে স্বামী স্ত্রী হিসেবে গণ্য করত, সেই সকল বিষয় 50 ধারায় প্রাসঙ্গিক। প্রশ্ন উঠছে যে করিম এবং খায়রুন বিবাহিত কিনা। তখন করিম এবং খায়রুন প্রায় বিকাশের বাড়িতে যেত। বিকাশের বাড়িতে গেলে বিকাশের বন্ধু বান্ধবরাও করিম খায়রুনকে দেখতো। তারা সবাই ভাবতো যে করিম আর খায়রুন কি বিবাহিত, এবং তারা জানতো। তো এই যে যারা, তারা যেভাবে চলাফেরা করছে এবং তাদের সম্পর্কে যারা জানে, তাদের এই অভিমতটা প্রাসঙ্গিক। সম্পর্ক সম্পর্কে যারা জানে, এটা প্রাসঙ্গিক কত ধারায় বলেন? 50 ধারায়। তো জেনে রাখা ভালো, বা দীনেশ প্রায় একটা ছেলেকে নিয়ে একটা দত্তক নিছে, ধরেন দীনেশ প্রায় একটা দত্তক ছেলেকে নিয়ে আমাদের বেনজির সাহেবের বাসায় গেছে। তো দীনেশ সাহেব যখন মারা গেল, তখন ওই দত্তক পুত্রটা এসে দাবি করতেছে যে আমি হলাম দীনেশের ছেলে। ছেলে, কিন্তু দীনেশের যে যে বৈধ ওয়ারিশ আছে, তারা তারে দত্তক পুত্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। তখন দীনেশের ছেলেটা মামলা করে দিছে যে আমি হলাম দীনেশের দত্তক পুত্র, এই মর্মে আমার ঘোষণা করা হোক। তখন সাক্ষী দিতে পারবে কে বলেন তো? বেনজির। যে বেনজির বলতে পারে যে দীনেশ দাদা প্রায় ওই ছেলেটাকে নিয়ে আমার সাথে আসছে, বিভিন্ন জায়গায় আমরা আড্ডা টাড্ডা দিছি, ঘোরাফেরা করছি, তখন থেকেই আমি জানি এটা হচ্ছে দীনেশের দত্তক পুত্র। তো এটা এই সম্পর্ক সম্পর্কে যেহেতু সে জানে, এই বেনজিরের মতামত প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 50 ধারায়। জি। তো জেনে রাখা ভালো, এখানে একটা জেনে রাখা ভালো, এটা একটু গুরুত্বপূর্ণ, আপনাদের পুরাতন বইতে নাই, যে সাক্ষ্য আইনের 50 ধারার অধীন মতামত ডিভোর্স অ্যাক্টের অধীন কার্যধারার কোনো বিবাহ বা দণ্ডবিধির 494, 495, 497 বা 498 ধারার কোনো মামলায় বিবাহ প্রমাণ করার জন্য যথেষ্ট হবে না। ডিভোর্স অ্যাক্টের কোনো কার্যধারা, মানে ডিভোর্স রিলেটেড কোনো মামলায় বা দণ্ডবিধির 494 ধারা আসলে বাইগেমি, যে একজন ব্যক্তি যদি দুই বিয়ে করে। 495 ধারা আছে যে প্রতারণামূলক ভাবে যদি বিবাহ করে। 497-তে আসলে ব্যভিচার। 498-তে আছে বিবাহিত নারীকে ফুসলিয়ে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া। তো এই সকল এই 494, 495, 497, 498 ধারায় এই আপনার ডিভোর্স অ্যাক্টের কার্যধারায়
এই 50 ধারায় যে অভিমত দেওয়া হবে এটা কোনো বিবাহ বৈধ করার জন্য ব্যবহার করা যাবে না বা প্রাসঙ্গিক হবে না। সো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের 50 ধারায় সম্পর্ক সম্পর্কে যারা জানে তাদের অভিমত কোন কোন অপরাধের ক্ষেত্রে প্রাসঙ্গিক না, ওই যে দিগামিতা বা প্রতারণামূলক ভাবে বিয়ে, তারপরে কি ব্যভিচার বা বিবাহিত নারীকে প্রলুব্ধ করে বিয়ে দেওয়া। কি শামীম সাহেবের বই কি পুরাতন বই? আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখেন এক্সপার্ট অপিনিয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, সাধারণত এত আলোচনা এর আগে কখনো করি নাই। এক্সপার্ট অপিনিয়ন আমরা কি কি পড়লাম? 45 পড়ছি, 47 পড়ছি, 47 ক পড়ছি, 45 ক পড়ছি, 45 ক পড়ছি, 48 পড়ছি, 49 পড়ছি, 50 পড়ছি। জি। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা দেখেন যে সাক্ষ্য আইনের 45 ধারার কয়টি ক্ষেত্রে বিশারদের মতামত প্রাসঙ্গিক করা হয়েছে? কয়টি ক্ষেত্রে? 13টি ক্ষেত্রে। 6 নম্বরটা দেখেন সাক্ষ্য আইনের 45 ধারায় নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিশারদের মতামত প্রাসঙ্গিক না? বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, দেশীয় আইনের প্রশ্নে। কোথায় বলেন? দেশীয় আইনের প্রশ্নে। 7 নম্বরটা দেখেন যে ক কে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে এই সংক্রান্ত কার মতামত প্রাসঙ্গিক হিসেবে আদালত আমলে নিতে পারে? কাকে? বিশারদের মতামত। তো ঘুরে ফিরে মোটামুটি সব একই টাইপের এই প্রশ্নগুলো, ইনশাল্লাহ আপনারা সব পারবেন। 10 নম্বরটা গুরুত্বপূর্ণ, 3টে স্টার দিয়ে যে শরীর সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেন্সিক এভিডেন্স বিষয়ে বিশারদের অভিমত এটা এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় প্রাসঙ্গিক? 45 ধারায় প্রাসঙ্গিক। বা যদি বলে যে ফরেন্সিক সাক্ষ্য বিষয়ে যে বিশারদ সে কোন কোন শর্তে সাক্ষ্য দিতে পারে, সেটা কত? 45 ক। সেটা 45 ক। এই যে ব্যাখ্যায় বলা আছে সুন্দর করে। এছাড়া অন্যান্য যে প্রশ্ন, 17 নম্বর প্রশ্নটা একটু দেখেন। 17 নম্বর আপনাদের পুরাতন বইতে নেই। পোস্টমর্টেম রিপোর্ট সাক্ষ্য আইনের কত ধারায় প্রাসঙ্গিক? কত ধারায় পোস্টমর্টেম রিপোর্ট? পোস্টমর্টেম রিপোর্ট তো বিশেষজ্ঞই দেয়, 45 ধারায় প্রাসঙ্গিক। তারপরে 18 নম্বরটা দেখেন একটি দলিল কোন ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে নিম্নলিখিত কোন ব্যক্তির সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে? যে কোনো হস্তলিপি বিশারদের বা হস্তলিপির সহিত পরিচিত লোকের অভিমত। আমরা 20 নম্বরে চলে আসি। দেখেন যে ডিজিটাল সিগনেচার সম্পর্কে নিম্নলিখিত কোন ব্যক্তির মতামত প্রাসঙ্গিক? ডিজিটাল সিগনেচার সম্পর্কে কার? যে অথরিটি ডিজিটাল সিগনেচার যে কি করে মানে সার্টিফাই করে তার অভিমত প্রাসঙ্গিক। আচ্ছা, ধন্যবাদ। আর পড়তেছি না। আর মোটামুটি এখানে যে গুরুত্বপূর্ণ যা যা আছে ওই 19, 21, তারপরে 25, 26 এগুলা প্রাসঙ্গিক। আমরা চলে আসি এখন চরিত্র নিয়ে টানা হেঁচড়া হবে। আসেন, চরিত্র যখন প্রাসঙ্গিক, ক্যারেক্টার হোয়েন রেলিভেন্ট। ক্যারেক্টার, চরিত্র প্রাসঙ্গিক মানে বোঝাচ্ছে যে যখন কারো কোনো পক্ষের চরিত্র, দেওয়ানি মামলায় বাদীর চরিত্র বা বিবাদীর চরিত্র ভালো নাকি মন্দ, বা ফৌজদারি মামলায় অভিযুক্ত বা রাষ্ট্রপক্ষের চরিত্র ভালো নাকি মন্দ, এটা কখন প্রাসঙ্গিক আর কখন প্রাসঙ্গিক হবে না, এই সম্পর্কে আলোচনা করতে আমাদের সাক্ষ্য আইনের 52 থেকে কত বলেন? 52 থেকে 55। 52 থেকে 55। বরকত সাহেব বলেন তো, রেলিভেন্সি অফ ফ্যাক্ট এই অধ্যায়টা কত ধারা থেকে কত ধারা? সাক্ষ্য আইনের রেলিভেন্সি অফ ফ্যাক্টস এটা কত ধারা থেকে কত ধারা আলোচনা করতে? বলেন। 5 থেকে 55। মানে কোন কোন বিষয় প্রাসঙ্গিক? তো দেখেন আমরা একটু পড়ি যে সাক্ষ্য আইনের 52, 55 ধারায় দেওয়ানি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। কত কত ধারায়? 52, 55। দেওয়ানি মামলায় চরিত্র রিলেটেড হলো 52 আর 55। অন্যদিকে 53 ও 54 ধারায় গোল দিবেন ফৌজদারি মামলায় চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আপনাদের যাদের পুরাতন বই আছে তারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে
আহ, আমাদের পুরাতন বই ছাড়াও আচ্ছা, হ্যাঁ সমস্যা নাই। আগে শুনেন, পুরাতন বইতে যা আছে সেটাই একটু বড় করে লেখা হচ্ছে, নতুন বইতে আলাদা কিছু না, আপনাদের নতুন কিছু কিনা লাগবে না। তো আমি আগে যে আলোচনা করি সেই আলোচনাটা শুনেন। সেটা বলছে, প্রথমে বললো যে পক্ষগণের চরিত্র কখন প্রাসঙ্গিক। দেওয়ানি মামলার ক্ষেত্রে বলছে 52 আর কত, 55। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে 53 আর 54। আগে একটু শুনেন, দেওয়ানি মামলার কথা শুনেন। দেওয়ানি মামলার ক্ষেত্রে 52 ধারায় বলছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে বাদী বা বিবাদীর চরিত্র ভালো নাকি খারাপ এটা দেওয়ানি মামলায় কোনো প্রভাব বিস্তার করবে না, মানে এটা অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলার ক্ষেত্রে পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক, এটা বলছে কত ধারায়, 52 ধারায়। একটু বুঝেন আগে। দেওয়ানি মামলার ক্ষেত্রে পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক। যদি আপনার বলেন যে অমুক বেদখল করছে, বেদখলের মামলা তো দেওয়ানি মামলা। এখন এক পক্ষ এসে বলতেছে যে ওর বাদী এসে বলতেছে যে ওর তার চরিত্র খারাপ, সে বিভিন্ন জায়গায় বেদখলি করে বেড়ায়, আগেও বিভিন্ন মানুষকে বেদখল করছে। বলেন তো এটা প্রাসঙ্গিক কিনা? দেওয়ানি মামলায় আমরা যে সূত্র জানলাম যে দেওয়ানি মামলায় বাদী বিবাদীর ভালো নাকি খারাপ চরিত্র, এটা কি অপ্রাসঙ্গিক। কত ধারায়? 52 ধারায়। বুঝতেন? তবে যে ক্ষেত্রে দেওয়ানি মামলাটা হচ্ছে স্বয়ং চরিত্র রিলেটেড, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক। কিভাবে চরিত্র রিলেটেড? কিভাবে? যে এরকম যদি বলে যে ধরেন স্বামী স্ত্রী সংসার করবে না, স্বামী সংসার করতে চায়, বা স্বামী সংসার করবে না, স্ত্রী সংসার করতে চায়, তখন সংসার করতে চাইলে করে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা। ধরেন স্ত্রী সংসার করবে না, স্বামী করতে চায়, এখন স্বামী দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করছে, করার পরে এখন স্ত্রী বলতেছে যে ওনার যে আমি ওনার সংসার করব না, কেন? কারণ আমার স্বামী হচ্ছে চরিত্র, তার চরিত্র ঠিক নাই। এই ক্ষেত্রে আবার চরিত্র কি বলেন? প্রাসঙ্গিক। কারণ এই মামলার যে মূল বিচার্য বিষয় সেটাই হলো কি, চরিত্র রিলেটেড। বুঝতে পারছেন? তো চরিত্রে যে ক্ষেত্রে কোন দেওয়ানি মামলার বিচার্য বিষয়ই হচ্ছে স্বয়ং চরিত্র, সেই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। কিন্তু বিচার্য বিষয় চরিত্র না হলে অন্য কোনো ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক না। বুঝছেন? আচ্ছা, শুনেন, হ্যাঁ 52 ধারার ব্যতিক্রম বলতেছি। এছাড়া 55 ধারায় বলছে যে ক্ষতিপূরণ রিলেটেড মামলায়, কি মামলায় বলেন, যে যদিও 52 ধারায় বলছে যে আপনার চরিত্র প্রাসঙ্গিক না, দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, বাট প্রাসঙ্গিক 55 ধারায় বলছে যে যদি সেটা কি মামলা হয়, ক্ষতিপূরণ নির্ণয় সংক্রান্ত কোনো মামলা হয়, সেই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। ধরেন মামলাটা এরকম হলো যে অমুক এত টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করছে। তো বললো যে ওনার যে সে যে মানহানির মামলা করছে তার তো এরকম বিভিন্ন সময় সে মানহানির মামলা মানুষের কাছে ক্ষতিপূরণ চেয়ে করে বেড়ায়, আসলেই মানে তারে আদৌ কেউ মানহানি করে না, আর যে মানহানিটা করছে এটা মানহানির পর্যায়ে পড়ে না, এটা হলো সত্য কথা। বাদীর চরিত্র খারাপ, সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে মানহানির মামলা করে। অথবা বিবাদীর চরিত্র খারাপ, সে আগেও বিভিন্ন জনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করেছে, তাই বাদী ক্ষতিপূরণ পাওয়ার হকদার। তাহলে আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা হলো 52 ধারায় বলছে যে দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক, ক্লিয়ার। কিন্তু একটা ব্যতিক্রম, যে যদি স্বয়ং চরিত্র বিচার্য বিষয় হয় তাহলে প্রাসঙ্গিক নাকি? হ্যাঁ। আর 55 ধারায় বলতেছে যে মামলাটা যদি হয় কি রিলেটেড, ক্ষতিপূরণ রিলেটেড, সেক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্রটা প্রাসঙ্গিক। তাহলে আমরা জানতে পারি কি যে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক তাহলে যদি বিচার্য বিষয় চরিত্র হয়, অথবা মামলাটা যদি কি হয়, ক্ষতিপূরণ রিলেটেড হয়, সেই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। একটু পড়ি, দেখেন। আছে নাই নাই করেন না, দি আগে যা আছে তাই দেখেন। নাই করলে এ জগতে আপনার অনেক কিছুই নাই, আর আছে আছে করলেও অনেক কিছু আছে। দেওয়ানি মামলায় চরিত্রের প্রাসঙ্গিকতা, সাক্ষ্য আইনের
52 ধারার মূল কথা হলো, আন্ডারলাইন করেন, 52 ধারার মূল কথা হলো দেওয়ানি মামলায় কোনো পক্ষের চরিত্র প্রাসঙ্গিক না যদি না উক্ত চরিত্র স্বয়ং একটি মামলার বিচার্য বিষয় হয়। আন্ডারলাইন করেন, বুঝতেন? মানে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, তবে প্রাসঙ্গিক হতে পারে যদি সেটা কি হয়, চরিত্র স্বয়ং কি হয়, বিচার্য বিষয় হয়। ব্যতিক্রম দেখেন যে নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্র সমূহে দেওয়ানি মামলা চরিত্র প্রাসঙ্গিক হতে পারে। প্রথম যেটা দেখেন, 1 নাম্বার, যে ক্ষেত্রে চরিত্র মামলার ইস্যু, চরিত্র কি বলেন, মামলার ইস্যু, যে ক্ষেত্রে মামলার পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। যেরকম এই যে দেখেন তালাক মামলায়, কি মামলায়, বা মানহানির মামলায় চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। তালাক মামলাটা কে করে জানেন? না, স্ত্রীর তালাক দেয়, স্ত্রী করে। হ্যাঁ, যদি 2022 তালাকের মামলা করে স্ত্রী, ঠিক আছে। স্বামীর তো তালাক দেওয়ার জন্য মামলা করার দরকার নাই, স্বামীর এমনি মানে অধিকার আছে যে কোনো সময় স্ত্রীরে তালাক দেওয়ার। কিন্তু যদি এরকম হয় যে আপনার আমাদের মুসলিম আইন অনুসারে যে কাবিন নামার 18 নম্বর কলামে আছে যে আপনি কি আপনার ওয়াইফকে তালাক প্রদানের ক্ষমতা দিছেন কিনা, যদি আপনি আপনার ওয়াইফকে তালাক প্রদানের ক্ষমতা দেন তাহলে ওয়াইফও আপনারা যে কোনো সময় তালাক দিতে পারে। বুঝতে পারছেন? শেষ করতে দেন পরীক্ষাটা, মানে আপনারা কথা বললে হারাই যায়। যদি আপনি কি দেন, অনুমতি দেন, তাহলে আপনার ওয়াইফ যে কোনো সময় তালাক দিতে পারবে। বাট আপনি যদি 18 নম্বর কলামে অধিকার না দেন তাহলে আপনার ওয়াইফ যে কোনো সময় আপনাকে তালাক দিতে পারবে না। তখন ওনাকে তালাক দিতে হলে মুসলিম ডিসলিউশন অফ ম্যারিজ অ্যাক্ট 1939-এর ওখানে 9টা গ্রাউন্ড আছে, এইগুলা প্রমাণ করে পারিবারিক আদালতে মামলা করতে হবে, এগুলা যে কোনো একটাই। তো ওগুলোর মধ্যে কি কি আছে, যে স্বামী নির্যাতন করে, স্বামীর চরিত্র খারাপ, স্বামী ভরণ পোষণ দেয় না, তারপরে স্বামী দুশ্চরিত্র, এই পরনারীতে আসক্ত, এরকম কয়েকটা গ্রাউন্ড আছে। বুঝতে পারছেন? দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এই সকল ক্ষেত্রে হলো স্ত্রী তালাকের মামলা করে। তো তালাকের মামলায় চরিত্র প্রাসঙ্গিক, যদি স্ত্রী বলে যে না আমি ওনার সাথে ঘর করব না কারণ আমার স্বামীর চরিত্র খারাপ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের রুবেল সাহেব একটা প্রশ্ন করছে যে স্যার কি জানি করছেন, এটা বুঝবো কিভাবে? কিভাবে দেবে বলবে? আচ্ছা, ধন্যবাদ। অধিকারটা যদিও স্বামীর অধিকার, যারা জানে না ওই কাজী সাহেবই টিক চিহ্ন দেয় বা না দেয়, কাজী সাহেবই দিয়ে দেয়, কারো কাছে, হ্যাঁ, কারো কাছে জিজ্ঞাসা করে না। বাট আপনি যদি সচেতন হন তাহলে আপনি বিয়ে পড়ার আগে কাজীরে বলে দিয়েন রুবেল যে আমি অধিকার দিচ্ছি না। আসলে আমার জানা ছিল না। হ্যাঁ, এই যে কিছুদিন আগে যে আমার এক কাজিন যে বিয়ে মানে ডিভোর্স দিচ্ছে নারী, সে ওইখানে প্রথম সমস্যা হচ্ছে ফিজিক্যাল প্রবলেম, দ্বিতীয় সমস্যা হচ্ছে মানে নেশা খায়, জীবনে একটা ভিডিও খায় না। এই যে যে টিক টিক গুলো দিলে এগুলো কি আমি চাই মানে যে বিয়ে করবে সে চাইলে কি ওইটার অধিকার দেওয়া দিবে না এরকম কোনো? হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা তো মানে আমরা যারা ধরেন এই বিষয়টা তো জানি না, যারা বিয়ে পড়াইতে আনছেন উনি ইচ্ছা মতো টিক চিহ্ন দিয়ে দিছে। কিন্তু আপনি যদি সচেতন হন বা আপনি জানেন তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, বলবেন যে আমি অধিকার দিচ্ছি না, তাহলে ওনাকে মামলা করতে হবে। এই অধিকার না দিলে ওই নারী আর চাইলে divorce দিতে পারবে? চাইলে ডিভোর্স দিতে পারবে না। দেখেন, সবাই 18 করে মুখস্থ দাও। দেখা যাবে বিয়ে করো না। এটা তো জানতামই না। আচ্ছা, স্ত্রী যদি চালাতে ওইগুলো দেয়। আজকে যাইয়ে দেই আচ্ছা দেখেন, আপনারা কি ঠিক দেশে আমি তো যাই বাস পাই না। এই কথা বললেন না, এই কথা শুনতেছেন আপনারা নাকি কেটে কেটে আসে? ক্ষতিপূরণের মামলায় একটু শেষ করতে দেন। সাক্ষ্য আইনের 55 ধারায় বলা হয়েছে চরিত্র সম্পর্কিত সাক্ষ্য যা ক্ষতিপূরণকে প্রভাবিত করতে পারে তা দেওয়ানি মকদ্দমায় গ্রহণযোগ্য। ক্ষতিপূরণের মামলায় যদিও চরিত্র কোনো ইস্যু না, কিন্তু চরিত্র যদি ক্ষতির পরিমাণ, আন্ডারলাইন করবেন, চরিত্র যদি ক্ষতির পরিমাণ প্রভাবিত করে সেক্ষেত্রে ক্ষতিপূরণ কম করতে চারিত্রিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। বহুগামিতা, প্রতিশ্রুতি ভঙ্গ, মানহানির জন্য ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক। বহুগামিতা মানে হলো যদি একজন পুরুষ একাধিক বিয়ে করে সেটার বলা হচ্ছে বহুগামিতা। প্রতিশ্রুতি ভঙ্গ বা মানহানি ইত্যাদি ক্ষেত্রে যদি কেউ ক্ষতিপূরণের মামলা করে সেক্ষেত্রে দেখাইতে পারে যে তার চরিত্র ভালো অথবা খারাপ। তাহলে আপনি জাস্ট দুটা জিনিস মনে রাখবেন,
যে দেওয়ানি মামলায় কোন চরিত্র অপ্রাসঙ্গিক 52 ধারা, হ্যাঁ কিন্তু ব্যতিক্রম আছে যে যদি স্বয়ং চরিত্রটা বিচার্য বিষয় হয় এক, আর 55 ধারায় বলতে মামলাটা যদি কি হয়, ক্ষতিপূরণের মামলা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক। কথা শেষ। অনলাইনে যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? শুনবেন কিভাবে, আপনাদের তো আনমিউট করার ই দেই নেই। শুনছেন? বোবা করে রাখছিলাম। শুনতে জি পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে। ঠিক জি আছে, স্যার। আমি ওই যে ইয়া করে দিছিলাম আপনার। যাই হোক, দেখেন এখন আমরা দেখব যে ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্রের প্রাসঙ্গিকতা। আন্ডারলাইন করেন, এটা একটু মনে রাখতে হবে। ফৌজদারি মামলার চরিত্রের চারিত্রিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা 53-54 ধারায় আলোচনা করা হয়েছে। যেহেতু দেওয়ানি হচ্ছে 52 আর 55, আর ফৌজদারি কত, 53 আর 54। আমরা চলে আসি, দেখেন ফৌজদারি মামলায় গোল দিবেন সৎ চরিত্রের প্রাসঙ্গিকতা। সৎ মানে ভালো চরিত্র, ভালো ভালো চরিত্র। 53 ধারা অনুসারে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। ইন ক্রিমিনাল প্রসিডিংস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পারসন অ্যাকিউজড ইজ অফ এ গুড ক্যারেক্টার ইজ রিলেভেন্ট। অ্যাকিউজড শব্দটা গোল্ডেন, যার বইতে আছে একটু গোল্ডেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি মামলায় পূর্ববর্তী কোন ধরনের চরিত্র প্রাসঙ্গিক, ভাই পূর্ববর্তী কার সৎ চরিত্র? সৎ চরিত্রটা কার? অ্যাকিউজ মানে অভিযুক্ত ব্যক্তির। কার বলেন? তো বাংলার পাশে একটু লিখে রাখেন যে অভিযুক্তের পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। কার? অভিযুক্ত। জি, বুঝতেন? তাহলে 53 ধারায় বলছে যে ফৌজদারি মামলায় পূর্ববর্তী কোন ধরনের চরিত্র প্রাসঙ্গিক? সৎ চরিত্রটা কার? অভিযুক্তের, অ্যাকিউজড পার্সনের। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে এসেছি 54 ধারায় কি বলছে। ফৌজদারি মামলায় খারাপ চরিত্রের প্রাসঙ্গিকতা, ধারা 54 ধারা অনুসারে ফৌজদারি মামলায় আন্ডারলাইন করবেন আসামির চরিত্র খারাপ ইহা প্রাসঙ্গিক। এটা বলছে কত? অপ্রাসঙ্গিক। জি, অপ্রাসঙ্গিক, সরি। আসামির চরিত্র খারাপ ইহা অপ্রাসঙ্গিক। কত? 54। আচ্ছা, একটু থামেন। 53 উল্টা হলো 54। 53-তে বলতেছে যে আসামির চরিত্র ভালো, এটা প্রাসঙ্গিক নাকি? 53। আর 54-তে বলছে যে আসামির চরিত্র যে খারাপ, এটা কি? এইটুক তো বুঝতেন সবাই, এইটুক মনে রাখেন যে আসামির চরিত্র ভালো এটা প্রাসঙ্গিক কততে? 53। আর আসামির চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক কততে? এটুক বুঝতেন? আচ্ছা, এখন শুনেন একটু, আমার কথা শুনেন, তারপর বই পড়বো। তার মানে বোঝা গেল যে একটা ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ যতই আগে আগে বলুক, আসামি ধরেন চুপ আছে, আসামি কোনো কথা টথা বলে নাই, রাষ্ট্রপক্ষ এসে বলতেছে যে ওনার আসামি হলো হারমাত, আইন অমান্যকারী, দুশ্চরিত্র, মোটামুটি যা যা বলা যায় খারাপ চরিত্র বাড়ানোর জন্য যা যা বলতেছে, বলেন তো বাদী পক্ষ যত যাই বলুক না কেন এই কথাগুলো প্রাসঙ্গিক কিনা? আসামিরে যতই খারাপ বানাইতে যাক এগুলো কি অপ্রাসঙ্গিক। কত দাঁড়ায়? বুঝতে পারছেন? কিন্তু কথা আছে ভাই, এই পেটের জায়গা হলো এখানে। যদি আসামি ধরেন বাদী পক্ষ কিছু বলে নাই, আসামি কি নিজের ভালো বলে দাবি করতে পারবে কিনা বলেন? পারবে না কেন? 53 ধারায় বলছে না? 53 ধারায় বলছে না যে আসামি ভালো চরিত্র প্রাসঙ্গিক? এটা কত দাঁড়ায়? তাহলে আসামি নিজের ভালো বলে বলার হকদার সে, মানে সে নিজের ভালো চরিত্র বলে দাবি করতে পারে। সে যদি নিজের ভালো চরিত্র অধিকারী বলে দাবি করে, মানে তার পূর্ববর্তী সচ্চরিত্র যদি একবার প্রাসঙ্গিক হয়ে যায়, তখন আবার বাদী পক্ষ তার যে চরিত্র খারাপ এটা প্রমাণ করলে সেটা প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছেন? মানে বিষয়টা দাঁড়ালো, যারা বুঝেন নাই তাদের জন্য বলি, যে আসামি যদি নিজের চরিত্র ভালো এটা যদি না বলতো, সে যদি চুপ থাকতো, তাহলে রাষ্ট্রপক্ষ এসে বা বাদী পক্ষ এসে যতই আসামির চরিত্র খারাপ খারাপ বলতো, এটা কখনোই প্রাসঙ্গিক হতো না। কিন্তু সে যখন নিজের একবার ভালো বলে দাবি করছে এবং 53 ধারার সুবিধাটা আসামি নিছে, তখন বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারবে যে আসামির চরিত্র আসলেই খারাপ। বুঝেন নাই? যখন সে কিছু না বলতো তখন যদি আসামি চুপ থাকতো, সে নিজের ভালো বলে দাবি করি নাই, সে চুপচাপ আছে,
তখন বাদী পক্ষ যতই বলুক যে আসামির চরিত্র খারাপ খারাপ খারাপ, এটা অপ্রাসঙ্গিক ছিল কত ধারায়? 54 ধারায়। বুঝতে পারছেন? কিন্তু আসামি যখন সবার আগে নিজেরে কি বলে দাবি করতেছে, ভালো বলে দাবি করতেছে, তখন অপর পক্ষ এসে কি করতে পারবে? তার চরিত্র যে খারাপ এটা সে প্রমাণ করতে পারবে এবং এটা প্রাসঙ্গিক হয়ে পড়বে। কত ধারায়? 54 ধারায়। জি, একটু পড়ি দেখেন। তখন তাকে খারাপ বলে মানে এই করা হবে, তখন যে উপপ্রধানের না এটা সিস্টেম, তখন কি প্রাসঙ্গিক হবে নাকি সে নিজে থেকে তখন আচ্ছা, একটু পড়ি। এই কথা বলেন না, আপনারা কথা বেশি বলেন, চুপ করেন। আমরা একটু পড়ি, তারপরে আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে আগে পড়া শেষ করি। দেখেন, ব্যতিক্রম। নিম্নলিখিত ব্যতিক্রম ক্ষেত্রে ফৌজদারি মামলায় আসামির চরিত্র যে খারাপ সে বিষয়ে সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। সৎ চরিত্রের সাক্ষ্য দিলে খারাপ চরিত্রের সাক্ষ্য দেওয়া যাবে। যে ক্ষেত্রে আসামি, কথা বলতে নিষেধ করছি, চুপ করে একটু দেখেন তো, কোনো কথা চুপ, কোনো কথাই বলবেন না, মনে করেন বোবা। দেন অনলাইনের কয়জন মিউট করতে পারতেছি, কিন্তু আপনাকে মিউট করতে পারতেছি না আমি। দেখেন, যে ক্ষেত্রে আসামি তার গোল দিবেন সৎ চরিত্রের সাক্ষ্য প্রদান করে, মানে আসামি বলতেছে যে আমার চরিত্র ভালো, সেক্ষেত্রে আসামির চরিত্র যে খারাপ সেটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারে। অর্থাৎ আসামি যদি আগে তার সৎ চরিত্রের সুবিধাটা নেয়, তাহলে রাষ্ট্রপক্ষ বলতে পারবে যে তার চরিত্র খারাপ। 54 ধারায় আসামির চরিত্র যে খারাপ এই মর্মে রাষ্ট্রপক্ষ, আন্ডারলাইন করবেন, সর্বপ্রথম সাক্ষ্য দিতে পারবে না। আসামির চরিত্র যে খারাপ এটা রাষ্ট্রপক্ষ, ধরেন আসামি চুপচাপ আছে, রাষ্ট্রপক্ষ যদি সাক্ষ্য দেয় কাজ হবে? কাজ হবে না। প্রথমে আসামি তার সৎ চরিত্রের সাক্ষ্য দিলে, আন্ডারলাইন করেন, প্রথমে আসামি তার সৎ চরিত্রের সাক্ষ্য দিলে শুধুমাত্র সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আসামির খারাপ চরিত্রের সাক্ষ্য দিতে পারবে। 3টা স্টার, খুব সোজা। আসামি ভালো চরিত্র প্রাসঙ্গিক 53 ধারায়, আসামির খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক 54 ধারায়। এইটুক তো আমরা বুঝছি। এখন ধরেন আসামি চুপচাপ আছে, রাষ্ট্রপক্ষ এসে বলতেছে যে আসামির চরিত্র খারাপ, আসামির চরিত্র খারাপ, আসামির চরিত্র খারাপ, এটা অপ্রাসঙ্গিক। কত ধারায়? 54 ধারায়। রাষ্ট্রপক্ষ কিছু বলে নাই, আসামি আগে আগে বলতেছে যে তার চরিত্র ভালো, এটা তো প্রাসঙ্গিক। কত ধারায়? 53। তো সে যখন নিজেরে ভালো বলে দাবি করতে, তখন অপর পক্ষ এসে তারা খারাপ প্রমাণের কি পেয়ে গেল? সুযোগ পেয়ে গেল। কিন্তু সে যদি নিজেরে ভালো বলে দাবি না করতো, তাহলে অপর পক্ষ এসে তার খারাপ প্রমাণ করতে পারতো না। বুঝছেন? সে কথাই বলছে। যে এবার প্রশ্ন করেন আলামিন সাহেব। হুম খারাপ যখন রাষ্ট্রপক্ষ দাবি করবে, হুম তখন তার উত্তর প্রদানের সময় যদি বলে যে না আমি ওই যেটা দাবি করতেছে ওইটা না, সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে নাকি সে নিজে থেকে যখন বলবে আসামি যে আমি ভালো, না, শুধু শুধু ধরেন রাষ্ট্রপক্ষ দাবি করতেছে আসামির চরিত্র খারাপ, তাহলে আমি যে আসামির চরিত্র খারাপ, আমার তো ভালো বলে দাবি করার দরকার নাই। আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে বলবো যে ওনার যে রাষ্ট্রপক্ষ যে দাবি করতেছে আসামির চরিত্র খারাপ, এটা সাক্ষ্য আইন অনুসারে কি অপ্রাসঙ্গিক। কত ধারায় বলছে? আমার তো ভালো বলার দাবি, আমি তো অলরেডি ভালো হিসেবে আছি। বুঝতে পারছেন? সে এসে দাবি করতেছে খারাপ, আমি বলবো যে এটা 54 ধারা অনুসারে কি অপ্রাসঙ্গিক। হ্যাঁ, এইটুকু বললেই যথেষ্ট। কিন্তু রাষ্ট্রপক্ষ ধরেন কিছু বলে নাই, আমি নিজের আগে দাবি করলাম কি ভালো, এটা তো 53 ধারায় প্রাসঙ্গিক। তখন রাষ্ট্রপক্ষ কি পেয়ে গেল? সুযোগ পেয়ে গেল 54 ধারায়। তখন খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল না? ব্যক্তিগত কথা কম কয়। আর আমি বলছি না বারণ তো ভাই একটু শেষ করি তার। খারাপ চরিত্র যে ক্ষেত্রে মামলার ইস্যু, দেখেন 54 ধারার প্রথম ব্যাখ্যা অনুসারে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির খারাপ চরিত্র স্বয়ং মামলার একটি বিচার্য বিষয়, উক্ত ক্ষেত্রে 54 ধারার বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ যে ক্ষেত্রে খারাপ চরিত্র স্বয়ং মামলার বিচার্য বিষয়, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ শুরুতে আসামির খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। একটু ব্যতিক্রম, মানে যদি কোনো ফৌজদারির মামলার মানে বিচার্য বিষয় হচ্ছেই স্বয়ং কি বলেন চরিত্র খারাপ, মানে চরিত্রই হচ্ছে বিচার্য বিষয়, সেই ক্ষেত্রে খারাপ চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। যে ক্ষেত্রে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ স্বয়ং অভিযুক্ত ব্যক্তির খারাপ চরিত্র নির্দেশ করে, যেমন ফৌজদারি কার্যবিধির 110টা একটু গোল দেন 110G অনুসারে অভিযুক্ত একজন বিপজ্জনক ব্যক্তি,
সেক্ষেত্রে আসামির খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে। 100 ফৌজদারি কার্যবিধির 110 ধারায় বলা হচ্ছে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা। মনে আছে কিনা আপনাদের? অভ্যাসগত, আমি একটু মনে করাই দিই যে 107-এ বলছিল যে শান্তি রক্ষার মুচলেকা, 108-এ বলছিল রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারকারী ব্যক্তিদের বিরুদ্ধে সদাচরণের মুচলেকা, 109-এ বলছিল সন্দেহভাজন ভবঘুরেদের সদাচরণের মুচলেকা, 110-এ বলছিল অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা। এখন আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করছে যে সে হচ্ছে অভ্যাসগত অপরাধী, তার চরিত্র আগে থেকেই খারাপ, তাহলে তার মামলার বিচার্য বিষয়ই হচ্ছে কি? চরিত্র। তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আগে বলতে পারবে যে আসামির চরিত্র আসলেই খারাপ, কারণ যে ক্ষেত্রে স্বয়ং মামলার বিচার্য বিষয় হচ্ছে চরিত্র, সেই ক্ষেত্রে খারাপ চরিত্র যে প্রাসঙ্গিক এটা শুরুতেই বলা যাবে। আচ্ছা, এছাড়া 54 ধারায় আর একটা কথা আছে গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করবেন, এটা পরেই আমরা শেষ করব। পূর্ববর্তী দণ্ড যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। পূর্ববর্তী দণ্ড, একজন চোর চুরি করছে, আবার সে চুরির মামলায় পড়ছে, তখন দেখাইতে পারে যে এ যে আসলেই চোর, আগেও চুরির মামলায় কি সাজা পাইছে, সাজা পেয়েছে। বুঝতে পারছেন? সাক্ষ্য আইনের 54 ধারার 2য় ব্যাখ্যা অনুসারে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে গোল দিবেন পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। কারণ আপনি যদি ভালোই হতেন, আপনার চরিত্র যদি ভালোই হতো, তাহলে তো আগে এক সময় তো দণ্ড পেতেন না, তার মানে আপনার চরিত্র আসলেই খারাপ। A previous conviction is relevant as evidence of bad character. যে কোনো অপরাধে আসামির পূর্বে দণ্ড তার বিরুদ্ধে পরবর্তী গোল দিবেন সকল ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। মানে বিষয়টা এমন না যে চুরির মামলায় দণ্ড হলে চুরির মামলায় প্রাসঙ্গিক, আগে যে কোনো মামলায় দণ্ড হলে যে কোনো ফৌজদারি মামলায় সেটা প্রাসঙ্গিক। কত ধারায়? 54 ধারায়। তাহলে আপনাদের কাছে প্যাচ লাগলেও অ্যাকচুয়ালি প্যাচের না, মানে বিষয়টা সহজ কথা। আগে 2টা ধারা মনে রাখবেন যে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক 53, ফৌজদারি মামলায় পূর্ববর্তী অসচ্চরিত্র অপ্রাসঙ্গিক কত? 54। তবে 54 ধারায় বলতেছে যে যদি সে প্রথমে নিজের সচ্চরিত্র বলে দাবি করে, তাহলে তার চরিত্র যে অসৎ এটা প্রমাণ করা যাবে। বুঝতে পারছেন? এক, যে ফৌজদারি মামলার বিচার্য বিষয় স্বয়ং কি চরিত্র, সেই ক্ষেত্রেও তার চরিত্র খারাপ এটা বলা যাবে। আর এছাড়া অসৎ চরিত্রের মানে আপনার প্রমাণ হিসেবে বা হিসেবে পূর্ববর্তী দণ্ড কি প্রাসঙ্গিক, মানে কোনো আসামির বিরুদ্ধে দেখানো যেতে পারে যে ওর ওনার এই যে সে প্রতারণা করেছে, এর আগেও সে বিভিন্ন মামলায় দণ্ড পেয়েছে, তো তার চরিত্র আসলেই খুব বেশি সুবিধার না। তো পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক কোন ধরনের ফৌজদারি মামলায়? সকল সকল ফৌজদারি মামলায়, সকল ফৌজদারি মামলায়। বলেন তো যে পূর্ববর্তী দণ্ড কি দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক? দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক হবে না। এটা কোন মামলায়? কত ধারায় বলছে? 54 ধারায়। তাহলে আমরা যেটা জানলাম যে চরিত্রের বিষয়ে দেওয়ানি মামলা 52 আর 55, আর ফৌজদারি মামলা কত? 53 আর 54। আচ্ছা, একটা উদাহরণ দেই, মানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলেন তো, ধরেন নাসির হোসেন বাংলাদেশের সাবেক প্লেয়ার, সাবেক তো না, এখন রিটায়ারমেন্টে আসে নাই, সে যদি বলে, ধরেন সে একজনের ওয়াইফকে ওই আপনার বিয়ে করেছে, বিবাহিত ছিল ওই মহিলা, তামিমা নাম, তো তার হাজবেন্ড ওই ওয়াইফের বিরুদ্ধে ধরেন মামলা করছে 494 ধারায়, আর নাসিরের বিরুদ্ধে করতে পারে 497 ধারায়, দুইটাই করার অধিকার তার আছে। তো এখন ওই তামিমার যে সাবেক ওয়াইফ, সে যদি বলে যে নাসিরের চরিত্র খারাপ, সে আমার ওয়াইফ রে নিয়ে গেছে, ব্যভিচার মানে ফুসলাইয়ে নিয়ে গেছে, তো নাসিরের চরিত্র যে খারাপ এই যে তার ওয়াইফ দাবি করতেছে, এটা কি প্রাসঙ্গিক কিনা বলেন? তামিমার সাবেক হাজবেন্ড দাবি করতেছে যে নাসিরের চরিত্র খারাপ, নাসির হচ্ছে আসামি, তো তার এই দাবিটা প্রাসঙ্গিক কিনা? যদি স্বামীটি বলতে থাকে তাহলে হতো। চরিত্র নিয়ে তো আর কোনো মামলা শুনেন, বলেন। প্রাসঙ্গিক হবে, কারণ উঠছেই তো যে তোর বউকে পালাই নিয়ে গেছে চরিত্র সম্পর্কে। চরিত্র সম্পর্কে। সে তো খারাপ চরিত্রের লোক না আগে থেকে।
তো তো নিয়ে গেল কেন একজনের বউ আর একজন? আল্লাহ আল্লাহ। আচ্ছা শুনেন, যে মামলাটা করছে সে যদি প্রথমে দাবি করে যে তার চরিত্র, আসামির চরিত্র খারাপ, এটা প্রাসঙ্গিক না, কারণ এটা কত দাঁড়ায়? 54 দাঁড়ায়। কিন্তু নাসির যদি জামিন চাওয়ার সময় বা অন্যান্য সময় দাবি করে যে তার চরিত্র খুবই ভালো, তাহলে অপরপক্ষ এসে প্রমাণ করতে পারবে যে তার চরিত্র খারাপ। এই হচ্ছে কথা। আর নাসির যদি এর আগে ভালো চরিত্র ভালো মন্দ সেটা হলো পরের কথা, বাট সে যদি এর আগে এর কোনো প্রকার দণ্ড পেয়ে থাকে, তাহলে সেটাও পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 54 দাঁড়ায়। যদি একটা মেয়েকে নিয়ে যদি তার দণ্ড থেকে থাকে, দণ্ড, ঠিক। আচ্ছা সংক্ষেপে জেনে রাখুন, দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য, ধারা 52। কিন্তু যে ক্ষেত্রে মামলার পক্ষগণের চরিত্র স্বয়ং একটি ইস্যু, উক্ত ক্ষেত্রে চরিত্র সম্পর্কিত সাক্ষ্য প্রাসঙ্গিক, ধারা 52। বা চরিত্র সম্পর্কিত সাক্ষ্য যা বল দিবেন ক্ষতিপূরণকে প্রভাবিত করতে পারে, তা দেওয়ানি মোকদ্দমায় গ্রহণযোগ্য, ধারা কত? 55। ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, ধারা হচ্ছে কত? 53। তবে তার চরিত্র যে ভালো এই মর্মে সাক্ষ্য দেওয়া হলে তার খারাপ চরিত্র প্রাসঙ্গিক হয়ে পড়ে। খারাপ চরিত্র, এটাও 54, খারাপ হয়ে পড়ে, এর পাশে একটু 54 লেখেন। আছে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক, এটাও কত ধারা? 54 ধারা। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? কোন মামলায়? ফৌজদারি মামলায়। কারণ 53-54 মানেই হলো কি মামলা? ফৌজদারি মামলা। আর 52 আর 55 হইলে দেওয়ানি মামলা। ধন্যবাদ। আমাদের আজকের পড়া প্রায় শেষ, এখন ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। এখানে আমরা একটু সেলফ প্র্যাকটিসটা পড়ি। 1 নাম্বার, সাক্ষ্য আইনের অধীন চারিত্রিক সাক্ষ্য সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? দেওয়ানি মামলায় পক্ষগণের চরিত্র অপ্রাসঙ্গিক, সঠিক। ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক, সঠিক। ফৌজদারি মামলায় পূর্ববর্তী খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক, এটাও কি সঠিক? তাহলে কি হবে? উপরের সবগুলো। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের কত ধারায় পূর্ববর্তী দণ্ড খারাপ চরিত্র হিসেবে প্রাসঙ্গিক? এ প্রিভিয়াস কনভিকশন ইজ রিলেভেন্ট অ্যাজ এভিডেন্স অফ ব্যাড ক্যারেক্টার, কত ধারা? 54 ধারা। তারপরে 5 নাম্বার প্রশ্নটা আপনাদের পুরাতন বইতে নেই, সেটা হলো যে ইন ক্রিমিনাল প্রসিডিংস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পারসন অ্যাকিউজড ইজ অফ এ গুড ক্যারেক্টার ইজ রিলেভেন্ট, মানে ভালো চরিত্রের প্রাসঙ্গিক অভিযুক্তের কত ধারায়? 53 ধারায়। সবশেষে 8 নাম্বার প্রশ্নটা একটু দেখি আমরা, যে খারাপ চরিত্র হিসাবে নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? পূর্ববর্তী কি বলেন? দণ্ড। কোন ধরনের ফৌজদারি মামলায়? যে কোনো ফৌজদারি মামলায়। তো আজকে আমরা এই বিষয়ে পড়লাম। আজকে যা যা পড়লাম সেটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আমরা এখন সরাসরি চলে যাব ক্লাস টেস্টে। দিদি আমার কিছু বলেন শুনি।